রাতের নিস্তব্ধতা যখন চারপাশকে ঢেকে নেয়, তখন কিছু গল্প মনের গভীরে দোলা দেয়। এমন কিছু গল্প যেখানে জোছনার আলো ছুঁয়ে যায় বুকের একান্ত কোণে লুকানো অনুভূতিগুলোকে। আজ আমি আপনাদেরকে শোনাতে চলেছি এক অপূর্ব মায়াময় গল্প, তেঁতুল বনে জোছনা। বাংলা সাহিত্যের জাদুকর হুমায়ুন আহমেদের কলমে রচিত এক অনন্য সৃষ্টি। এই গল্পে আছে ভালোবাসা, বিস্ময় আর এক গভীর নৈশব্দর ভাষা, যেখানে বাস্তব আর কল্পনার সীমারেখা মিলিয়ে যায় জোছনা ভেজা তেঁতুল বনের গন্ধে। তাহলে চলুন শুনে নেওয়া যাক হুমায়ুন আহমেদের জাদুকরী গল্প তেঁতুল বনে জোছনা। সন্ধ্যা তখনও মিলায়নি, আকাশ মেঘশূন্য, পরিষ্কার। হঠাৎ কি যেন হয়ে গেল। প্রথমে কয়েকবার কামান দাগার মতো গুমগুম শব্দ, তারপর কাক ডাকতে শুরু করলো। গাছের সব পাখি একসঙ্গে আকাশে উড়ে গেল। এর প্রায় সঙ্গে সঙ্গেই প্রচণ্ড ঝড় বয়ে গেল বিরাটনগর গ্রামের উপর দিয়ে। ঝড়ের স্থায়িত্ব 2-3 মিনিট। এর মধ্যেই গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেল। প্রকৃতি নানান রকম খেলা খেলে। সে বিরাটনগর নিয়ে মজার কোনো খেলা খেলল। এই খেলার উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো না, বিস্মিত করা। যে কারণে কালী মন্দিরের সঙ্গে লাগোয়া 500 বছরের পুরানো বটগাছ উড়িয়ে নিয়ে চলে গেল, অথচ তার পাশেই রইসুদ্দিনের খড়ের চালা স্পর্শও করল না। রইসুদ্দিন উঠোনে ধান সিদ্ধ দিচ্ছিল। সে চোখ বড় বড় করে দেখল তার মাথার উপর দিয়ে আলিশান একটা বটগাছ উড়ে যাচ্ছে। গাছ না, যেন পাখি, শান্ত ভঙ্গিতে উঠছে। গ্রামের একটা মানুষও মারা পড়ল না, কিন্তু শত শত পাখি মারা পড়ল। বিরাটনগরের সবকটা পুকুরের মাছ একসঙ্গে ভেসে উঠল। মরে ভেসে ওঠা না, জীবিত অবস্থায় ভেসে ওঠা। যেন দেখতে এসেছে ঘটনা কি। ঝড় থেমে যাবার পরও সেই সব মাছ ডুবল না, ভেসেই রইল। প্রকৃতির এই খেলা দেখে মাছেরাও যেন অভিভূত। বিরাটনগরের মানুষজনের প্রাথমিক ধাক্কা কাটতেই তারা ব্যস্ত হয়ে পড়ল মাছ মারার সরঞ্জামের খোঁজে। অদ্ভুত ঘটনার ব্যাখ্যা পরে খোঁজা যাবে, আপাতত মাছ ধরা যাক। বিরাটনগরে শুরু হলো মাছ মারা উৎসব। আজকের মাছ মারা অন্য দিনের মতো না। খালি হাতে পুকুরে নেমে পড়লেই হবে। মাছগুলোর স্বভাবে আমূল পরিবর্তন হয়েছে। এদের গায়ে হাত রাখার পরও এরা নড়ছে না, পালিয়ে যাবার চেষ্টা করছে না। মতি মিয়া বড় বাড়ির পুকুরের সামনে কিছুক্ষণ গালে হাত দিয়ে বসে রইল। তার মাথা ঝিমঝিম করছে। এ কি কাণ্ড! বাপের জন্মে সে এমন জিনিস দেখে নাই। লোকগুলোর কাণ্ড দেখেও সে বিস্মিত। কত বড় একটা ঘটনা ঘটেছে, এটা নিয়ে তোরা চিন্তা কর। মাছ মারা বড় হয়ে গেল, কে জানে, হয়তো কেয়ামত শুরু হয়েছে। আসরের ওয়াক্তে কেয়ামত হওয়ার কথা। ঘটনাটা তো বলতে গেলে আসর ওয়াক্তেই ঘটেছে। এই সময় সূর্য পশ্চিম দিকে ডুবতে গিয়েও ডুববে না, উল্টা দিকে ঘোরা শুরু করবে। আর কোনোদিন মাগরিবের ওয়াক্তে আসবে না। মূর্খ গ্রামবাসী মাছ মারা বন্ধ করে সূর্যের দিকে তাকিয়ে দেখ ঠিক মতো ডুবে কি ডুবে না। সূর্য না ডুবলে খবর আছে। মতি পুকুর পাড় থেকে উঠে গেল। তার বুক ধরফর করছে, বড়ই অশান্তি লাগছে। ঝড়ের সময় কি কি ঘটনা ঘটেছে ভালো মতো জানা দরকার। জুম্মা ঘরের টিউবকল থেকে লাল পানি বের হচ্ছে বলে শুনেছে, এটাও দেখা দরকার। কালী মন্দিরের বটগাছ উপড়ে কোথায় নিয়ে ফেলেছে এই খোঁজটা বের করতে হবে। এত বড় একটা বটগাছ উড়ে আর কত দূর যাবে? খালপাড়ের সোলেমান নাকি আল্লাহর নামে কিরা কেটে বলেছে, বটগাছ যখন উড়িয়ে নিয়ে যায় তখন বটগাছের তরুণী একটা মেয়ে পা ভাঁজ করে বসেছিল। মেয়েটার গায়ে কোনো কাপড় ছিল না, তার জন্য মেয়েটার কোনো লজ্জাশরমও ছিল না, মুখে ছিল হাসি। সোলেমানের কথা বিশ্বাস করার কোনো কারণ নেই। কিছু কিছু লোকের জন্মই হয়েছে মিথ্যা কথা বলার জন্য। সোলেমান তাদের একজন। তারপরেও সে কি বলতে চায় এটা শোনা দরকার।
কঠিন মিথ্যাবাদীও মনের ভুলে দু একটা সত্য কথা বলে ফেলে। কে জানে সোলেমানের এই কথাটা হয়তো সত্যি। মরা পাখিগুলো দেখে মতির খুব মায়া লাগছে। ঝড় তুফানের খবর পাখিরা আগে পায়। পাখিদের উচিত ছিল উড়ে পাশের কোনো একটা গ্রামে চলে যাওয়া। পাশের গ্রামগুলোতে কিছুই হয়নি, গাছের একটা পাতাও নড়েনি। এটাও একটা অচানক ঘটনা। মতি একটা মরার ডাহুক পাখির পাশে বসে পড়ল। ডাহুক পাখির মাংস অতি সুস্বাদু। ঝড়ে যে পাখি মারা গেছে তার মাংস খাওয়া ঠিক কিনা কে জানে। মরা মাছ খাওয়া যায়, কিন্তু মরা পাখি কি খাওয়া যায়? যে কোনো পাখি মরার সময় পা দুটা আকাশের দিকে তুলে রাখে, এটাই নিয়ম। কিন্তু এই পাখিগুলো কুকড়ে মুকড়ে পড়ে আছে, নিয়ম মতো মরতেও পারে নাই। এটাও একটা আফসোস। মতি, কি করো? বিরাটনগর কমিউনিটি হেলথ কমপ্লেক্সের ডাক্তার সাহেব সাইকেল হাতে ধরে হেঁটে হেঁটে আসছেন। ডাক্তার সাহেবকে দেখে মতির বুক ধরাস করে উঠল, গলা খানিকটা শুকিয়ে গেল। এমনিতে এই ডাক্তার অতি ভালো মানুষ, অতি সজ্জন, নিজ থেকে আগ বাড়িয়ে সবার সঙ্গে কথা বলে। ডাক্তার হিসেবে 1 নম্বরেরও উপরে। কোনো রোগীর বাড়িতে গিয়ে একবার শুধু যদি সাইকেলের ঘন্টা দেয় তাহলে ঘটনা ঘটে যায়। ঘন্টার শব্দ শুনে রোগী বিছানায় উঠে বসে বলে, মুরগির সালন দিয়ে ভাত খাবো। আগের যে 2জন ডাক্তার ছিল তারা দুজনে ছিল খচ্চর ধরনের। এর মধ্যে দ্বিতীয়জন ছিল খচ্চরেরও নিচে। তাকে সালাম দিলে সালামও নিত না। সালামের জবাবে মাটির দিকে তাকিয়ে খোদ করে একটা শব্দ করত। মানুষ হয়ে জন্তুর মতো শব্দ করবে কেন? তুই কি জন্তু? বর্তমান ডাক্তারের নাম আনিসুর রহমান ঠাকুর। মুসলমানের নামের শেষে ঠাকুর থাকবে কেন? এটা জিজ্ঞেস করা দরকার। মতি ঠিক করে রেখেছে কোনো এক সময় জিজ্ঞেস করবে। এই ডাক্তার সাহেব এত ভালো যে মতি নিশ্চিত ইনি বেশি দিন বিরাটনগরে থাকবেন না। বিরাটনগরে এমন একটা জায়গা যেখানে ভালো মানুষ বেশি দিন টিকে না। ডাক্তার সাহেব অতিরিক্ত ভালো মানুষ। এমন ভালো মানুষকে দেখে কারোরই বুকে ধরাস করার কথা না। কিন্তু মতির বুক কাঁপছে, কারণ সে গত বুধবার সন্ধ্যাকালে ডাক্তার সাহেবের 2টা শার্ট আর একটা লুঙ্গি চুরি করেছে। ডাক্তার সাহেবের কাজের ছেলে সুজাত মিয়া কাপড় ধুয়ে রোদে শুকাতে দিয়েছিল। সন্ধ্যা পার হবার পরেও সেই বদ ছেলে কাপড় ঘরে তুলল না। কাজেই মতি কাপড় ভাঁজ করে তার চাদরের নিচে নিয়ে নিল। কাজটা অন্যায়, আবার ঠিক অন্যায়ও না। কাপড় মতি না নিলে অন্য কেউ নিয়ে নিত। বিরাটনগর চোরের জায়গা। সমস্যা হলো ডাক্তার সাহেবের কাপড় এখন পরা যাবে না, দেখেই সবাই চিনে ফেলবে। ডাক্তার সাহেব বদলি হয়ে গেলে সে পরবে। কেউ কিছু জিজ্ঞেস করলে বলবে ডাক্তার সাহেব যাবার সময় পেয়ার করে তাকে দিয়ে গেছেন। অবিশ্বাস করার মতো কথা না, ডাক্তার সাহেবের অন্তরে মায়া মহাব্বত আছে। পেয়ার করে তিনি মতিকে নিজের কিছু ব্যবহারী কাপড় দিতেই পারেন। ডাক্তার সাহেবের দ্রুত বদলি হয়ে যাওয়াটা মতির জন্য মঙ্গলজনক। মতি হাত কচলে খুব বিনীত ভঙ্গিতে বলল, ডাক্তার সাহেব কেমন আছেন? ভালো আছি। কেমন প্রলয় ঘটনা ঘটেছে দেখলেন? আরেকটু হলে কিয়ামত হয়ে যেত। বাপের জন্য এই জিনিস দেখি নাই। বটগাছ উড়িয়ে নিয়ে গেছে। বটগাছের কাছে ইয়াসিন মিয়া বৈশ্যা হুক্কা টানতেছিল, তার কঙ্কির আগুন পর্যন্ত নিভে নাই। সে এমন ভয়ে খাইছে কাপড় নষ্ট করে ফেলেছে। ছোট নষ্ট না, বড় নষ্ট। লুঙ্গি বরবাদ কেমন অনাচক ঘটনা বলেন দেখি। খুব অনাচক না, টর্নেডোতে এমন হয়। কি কোন আপনি? টর্নেডোর ঠিক মাঝখানে থাকে টর্নেডোর চোখ। এই চোখ যেসব জায়গায় দিয়ে যায় তার ব্যাপক ক্ষতি করে, কিন্তু আশেপাশে তেমন কিছু হয় না। পুষ্কুনির সব মাছ ভাইসা উঠছে, খবর পাইছেন? সেটাই দেখতে এসেছিলাম। ইন্টারেস্টিং তো বটেই। এই জিনিস আমি নিজেও আগে কখনো দেখিনি। মতি গম্ভীর ভঙ্গিতে বলল, এটা আর কিছু না, এটা আল্লাপাকের ঘন্টা। আল্লাপাক ঘন্টার মধ্যে বাড়ি দিয়ে আমাদের বলেছেন, বান্দা সাবধান হও। আনিস কিছু বলল না, সাইকেল টেনে এগোতে লাগলো। তার পেছনে পেছনে আসছে মতি। এটা মোটামুটি একটা দুর্ঘটনা। মতি কথা না বলে থাকতে পারে না। হরবড় করে কথা সে বলতেই থাকবে। মতির বয়স 30।
ক্লাস 5 পর্যন্ত পড়াশোনা। বিরাটনগরে তার একটা চালা ঘর আছে, তবু রাতে সে ঘুমায় নান্দাইল রোড স্টেশনে। একই সঙ্গে সে নানান কাজকর্ম করে, আবার কিছুই করে না। মাঝে মধ্যে কুলির কাজ করে, যাত্রীদের মালামাল নামায়। কিছুদিন গ্রামে এসে থাকে, ঘরামের কাজ করে। শীতের সিজনে মুড়ি লাড্ডু বানিয়ে ট্রেনে করে বিক্রি করতে চলে যায় গৌরীপুর, মোহনগঞ্জ। কিছুদিন হলো সে জ্বরের একটা বড়ি বানানোর চেষ্টা করছে। লালু ফকিরের কাছ থেকে ফর্মুলা জোগাড় হয়েছে। ফর্মুলা মতো বড়ি বানিয়ে রোদে শুকাতে দেওয়ার সময় গন্ডগোলটা হচ্ছে। একটু শুকালেই বড়ি পাউডারের মতো হয়ে যাচ্ছে। বড়ির নামও মোটামুটি ঠিক করা, নিজের নামটা কায়দা করে বড়ির নামের সঙ্গে যুক্ত করে দেয়া। যতদিন এই বড়ি থাকবে ততদিন মতির নামও থাকবে, এটা কম কথা না। বড়ি বানানো হয়ে গেলে হ্যান্ডবিল ছাপিয়ে গৌরীপুর, নেত্রকোনা, শ্যামগঞ্জ এই লাইনে বিক্রি করতে হবে। এই অঞ্চলের লোকদের পেটের ব্যথা বেশি, ট্যাবলেটে চোখের নিমিষে উড়ে যাবে। বিজ্ঞাপনের ভাষাও মোটামুটি ঠিকঠাক। আসিয়াছে আসিয়াছে জ্বরনাশক জ্বরমতি বড়ি, এক বড়ি যেমন তেমন, দুই বড়িতে কাম, বাই ব্রেদারে শোনেন শোনেন জ্বরমতির নাম। এই বড়ি স্বপ্নে প্রাপ্য। বড়ির ক্রয় বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ, শুধু হাদিয়া বাবদ 5 টাকা। বড়ি সেবনের পরের 7 দিন গোমাংস ভক্ষণ এবং স্ত্রী সহবাস সম্পূর্ণ নিষিদ্ধ। গ্যারান্টি সহ চিকিৎসা, বিফলে সম্পূর্ণ মূল্য ফেরত। মতির ইচ্ছা বড়ির বিষয়টা নিয়ে ডাক্তার সাহেবের সাথে কথা বলে। ডাক্তার সাহেব অতি জ্ঞানী মানুষ, তিনি সমস্যার সমাধান জানবেন। বড়িগুলো পাউডার হয়ে যাচ্ছে কেন, এটা তিনি কি আর জানবেন না? ডাক্তার মানুষ, তাদের কাজ কারবার হলো বড়ি নিয়ে। ডাক্তার সাহেব মতি চিন্তিত মুখে ডাক্তার সাহেবের দিকে তাকালো। সে সামান্য হতাশ বোধ করছে। ডাক্তার সাহেব হু বলা শুরু করেছেন। ডাক্তার সাহেবের এই এক অভ্যাস, একবার হু বলা শুরু করলে হু বলতেই থাকেন। যাই জিজ্ঞাসা করা হোক, উত্তর একটাই, বড়ই আচানক ঝড় হয়েছে। কি বলেন? পাখি মারা পড়েছে বেসুমার, সব ধরনের পাখি মারা পড়েছে। এর মধ্যে একটা ডাহুক পাখিও দেখলাম। ডাহুক পাখির মাংস অতি স্বাদু। আপনি ডাহুক পাখির মাংস কখনো খেয়েছেন? না, খাইনি। মতি স্বস্তির নিঃশ্বাস ফেলল। ডাক্তার সাহেব হু বলা বন্ধ করেছেন, এখন হয়তো কিছু কথাবার্তা বলবেন। ডাহুক পাখি বছরে একদিন অন্ধ হয়ে যায়, এটা জানেন? না। খুবই আচানক ঘটনা, বছরের একদিন ডাহুক পাখি চোখে দেখে না। ডাহুক পাখি ধরার এই একটাই সুযোগ, ওই দিনেই ধরা হয়। ডাক্তার কৌতূহল চোখে তাকালো। একটি বিশেষ শ্রেণীর পাখি বছরে একদিন চোখে দেখে না, এটা তো বিস্ময়কর ঘটনা। ঘটনার পেছনে কি সত্যতা আছে, নাকি এটিও অনেক লোকজ বিশ্বাসের মতো, একটি অপরীক্ষিত লোকজ বিশ্বাস? ডাক্তার সাহেব বলো, ঝড়ে যেসব পাখি মারা গেছে সেইগুলা খাওয়া কি জায়েজ আছে? তোমার কথা বুঝতে পারছি না। ধরেন একটা ডাহুক পাখি গাছের আগায় বসে আছে, সররা গুলি দিয়া তারে মারলাম, এই পাখি খাওয়া জায়েজ আছে। আবার ধরেন ঝড়ে পাখিটা মরে গেল, সেটা খাওয়া কি জায়েজ আছে? আমি বলতে পারছি না, তবে আমি কোনো সমস্যা দেখি না। খাবেন? ডাক্তার বিস্মিত হয়ে বলল, কি খাবো? মতি ইতস্তত করে বলল, বাঁশঝাড়ের নিচে একটা ডাহুক পাখি মরে পড়ে আছে, বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে ঝালঝাল করে রেঁধে নিয়ে আসি, খান। আপনি ডাহুক পাখির মাংস খান নাই, খেলে মজা পাবেন। পাখির মাংস শক্ত হয়, ডাহুক পাখির মাংস মোলায়েম, হাড্ডি শুদ্ধা মুখের মধ্যে গলে যায়। যদি খান ব্যবস্থা করি। না, ডাহুক পাখি খাবো না। আমার কথায় রাগ হয়েছেন? না, রাগ হয়নি। রাগ হব কেন? রাগ হয়ে থাকলে নিজ গুণে ক্ষমা করবেন। এত বড় একটা ঝড় নিজের চোখকে দেখার পর থেকে মাথা ঠিক নাই, কি বলতে কি বলি। ডাক্তার জবাব না দিয়ে সাইকেলে উঠে পড়ল। মতি ফিরে চলল বাঁশঝাড়ের দিকে।
ডাহক পাখিটার একটা ব্যবস্থা করতে হবে। নান্দাল রোড বাজারের একটা মেয়ে মানুষের কাছে তার যাতায়াত আছে। মেয়ে মানুষটার নাম মর্জিনা। এই মেয়ের খাওয়া খাদ্য খুব পছন্দ। সব সময় তার মুখে কিছু না কিছু আছে, মুখ নড়ছেই, টুকুর টুকুর টুকুর। এক বাটি পাখির মাংস রেঁধে নিয়ে গেলে মর্জিনা বড়ই খুশি হবে। তুফানের গল্পটাও করা দরকার, সামান্য জোড়াতালি দিয়ে সুন্দর করে বলতে হবে। আচানক ঘটনা শুনতে পুরুষ মানুষ তেমন পছন্দ করে না, মেয়ে মানুষ করে। ঝড়ের ঘটনা মতি কিভাবে বলবে মনে মনে গুছাতে শুরু করলো। বুঝলি মর্জিনা, আল্লাহ পাকের কুদরতের শেষ নাই। পরিষ্কার দিন, নীলা আসমান, হঠাৎ বাজ পড়ার মতো শব্দ। দৌড় দিয়া ঘর থেকে বাইর হইয়া দেখি মাথার উপর দিয়ে উড়োজাহাজের মতো কি জানি যায়। শো শো বো বো শব্দ। চোখ কসলাইয়া তাকাইলাম, না, উড়োজাহাজ না, বট গাছ, বিরাট বট গাছ আমার বাড়ির উপরে দিয়া উড়াল মাইরা যাইতেছে। ঘটনা এখানে শেষ না। বটগাছে এক মাইয়া লোক বসা, পানের বাটার মতো গোলমুখ, ঠোঁট টকটকা লাল, মনে হইতাছে এই মাত্র রক্ত খাইয়া আসছে, ঠোঁটে রক্ত লাইগা আছে। তার পরনে একটা কাপড় তো দূরের কথা, সুতা পর্যন্ত নাই। মর্জিনা গল্পটা পুরো বিশ্বাস করবে। মেয়ে মানুষের যে স্বভাব, বিশ্বাস করলেও ভাব দেখাবে বিশ্বাস করে নাই। মুখ ঝামটা দিয়ে বলবে, আপনি এমন মিসখর, খালি মিশা কথা, বটগাছের উপরে ন্যাংটা মেয়ে ছেলে, সি। মতিকে তখন আল্লাহ খুদার নামে কিরা কাটতে হবে। এতে কিছু পাপ হবে? কোনো এক জুম্মাবারের মসজিদে গিয়ে তওবা করে পাপ কাটাতে হবে। ডাক্তার সারা গ্রাম ঘুরে এখন দাঁড়িয়ে আছে মগরা খালের কাছে। চারদিক অন্ধকার হয়ে গেলেও এই জায়গায় কি করে জানি খানিকটা আলো আটকে আছে। শীতকালে খালে কোনো পানি থাকে না। এখন আশ্বিন মাস, পায়ের পাতা ডোবার মতো পানি আছে। পাহাড়ে নদীর পানির মতো এই খালের পানি চকচক করছে। মগরা খাল মূল যে নদী থেকে এসেছে তার পানি ঘোলা, অথচ এই খালের পানি সবসময় ঝকঝকে পরিষ্কার। দেখলেই আজলা ভর্তি পানি নিয়ে চোখে মুখে দিতে ইচ্ছে করে। ডাক্তার জংলি কাঠগোলাপ গাছে হেলান দিয়ে সাইকেলটা রাখলো। সাইকেলের ক্যারিয়ারে বাঁধা পেটমোটা চামড়া ব্যাগ হাতে নিল। মগরা খালের পাশে সুন্দর বসার ব্যবস্থা আছে। জৈনক বিধুভূষণ চক্রবর্তীর বানানো গোলাকৃতি ঘর, যে ঘরের মেঝে শ্বেত পাথরে বাঁধানো। একসময় মগরা খাল বিশাল নদী ছিল। তার নাম ছিল হাবলঙ্গ নদী। নদীর তীরে ছিল মহাশ্মশান। দূর দূরান্ত থেকে খাটিয়ায় করে মরা আসত। সেই সময় বিধুভূষণ চক্রবর্তী শ্মশান যাত্রীদের জন্য এই ঘর বানিয়ে দেন। নিজের কর্মকাণ্ড দেয়ালে লিখে রাখেন। শ্মশান বন্ধুর কল্যাণ কর্মে, অনাথ কাঙাল বিধুভূষণ চক্রবর্তী কর্তৃক বঙ্গ তারিখ 1320 সনে নির্মিত। শুধুমাত্র ব্রাহ্মণ প্রবেশ করিবেন, অন্যথায় মহাপাতকে হইবেন। 150 বছরে হামলঙ্গ নদী হেজেমেজে হয়ে গেছে মগলা খাল। শ্মশান বন্ধুদের কল্যাণ কর্মে নির্মিত ঘর ধসে গিয়েছে। উত্তর দিকের দেয়াল ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। তবে শ্বেতপাথরের মেঝে অবিকৃত আছে। জোছনার সময় মেঝে থেকে জোছনা ঠিক করে পড়ে। ডাক্তার লোক লাগিয়ে মেঝে পরিষ্কার করিয়েছে। সে মাঝে মাঝে এখানে এসে বসে, যদিও জায়গাটা বিপজ্জনক। গত বছর 2টা গরু এই জায়গায় সাপের কামড়ে মারা গিয়েছে। তার আগের বছর এক ভিখিরিনী মারা গেছে। ভিখিরিনীর পরিচয় উদ্ধার হয়নি। মনে হয় অনেক দূরের কোনো গ্রাম থেকে ভিক্ষা করতে করতে এদিকে চলে এসেছিল। দুপুরে ক্লান্ত হয়ে আঁচল পেতে নির্জন শ্মশান ঘরে শুয়েছিল। সেখানেই তাকে সাপে কাটল। ডাক্তার চামড়ার ব্যাগ খুলে পেট মোটা একটা শিশি বের করে শিশির মুখ খুলল। ছড়িয়ে পড়ল কার্বলিক অ্যাসিডের কড়া গন্ধ। সে যতক্ষণ এখানে থাকে মুখ খোলা অবস্থায় কার্বলিক অ্যাসিডের বোতলটা পাশে থাকে। যে কোনো পুরনো ধ্বংসস্তূপ হলো গোখরা সাপের আস্তানা। প্রচণ্ড বিষধর সাপ
ভীরু প্রকৃতির হয়ে থাকে। তাদের স্বভাব হলো মানুষের কাছ থেকে দূরে থাকা। এই ক্ষেত্রে মানুষেরও কিছু করণীয় আছে। মানুষদের উচিত তাদের উপস্থিতি জানান দেয়া। ডাক্তারের চায়ের পিপাসা পেয়েছে। তার পেট মোটা ব্যাগে চায়ের সব সরঞ্জামই আছে। ফ্লাক্স ভর্তি ফুটন্ত গরম পানি, টি ব্যাগ, চিনি, আলগ্রে চায়ের একটি টিনের কৌটোও আছে। আলগ্রে চায়ের বিশেষ গন্ধটা নবনীর অতি প্রিয়। এই কৌটোর মুখ এখনো খোলা হয়নি। সামনের সপ্তাহেই নবনীর আসার কথা, তখন খোলা হবে। চা বানানোর সরঞ্জাম ব্যাগ থেকে বের করা হয়েছে। সন্ধ্যা মিলিয়ে যাবার পরেও জায়গাটা পুরোপুরি অন্ধকার হয়নি। অবশ্যই অন্ধকার হলেও সমস্যা নেই, ব্যাটারিতে চলে এমন একটা ছোট্ট লণ্ঠন ব্যাগে আছে। চা করা হয়ে গেছে। তারপরও চুমুক দিয়ে আনিসের ভালো লাগলো। সে ব্যাগের ভেতর থেকে সিগারেটের প্যাকেট বের করলো। মাস ছয়েক হলো সে সিগারেট ছাড়ার প্রাণপণ চেষ্টা করছে, লাভ হচ্ছে না। সিগারেট খাওয়া বরং বেড়ে গেছে। নবনী এলে সিগারেট খাওয়া পুরোপুরি ছাড়তে হবে। নবনী সিগারেটের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। তার নাকি সিগারেটের প্যাকেট দেখলেই গন্ধে মাথা ধরে, বমি চলে আসে। গত সপ্তাহে নবনীকে চিঠি লেখা হয়নি। নির্জন জায়গায় বসে চট করে কয়েক লাইনের চিঠি লিখে ফেলা যায়। চিঠির সরঞ্জাম, কাগজ, বল পয়েন্ট, খাম, ডাক টিকিট সবই তার মোটা ব্যাগে আছে। চিঠি লিখবে কি লিখবে না আনিস মনস্থির করতে পারছে না। তার সিগারেট শেষ হয়েছে। সে আরেকটা সিগারেট ধরিয়েছে। চিঠি লেখার পরিকল্পনা আপাতত বাতিল। তবে চিঠির ব্যাপারটা মাথায় ঘুরপাক খাচ্ছে। মস্তিষ্কের একটা অংশ গুটগুট করে চিঠি লেখা শুরু করে দিয়েছে। আনিস এখন যদি সাইকেলে উঠে রওনা দেয় তবু চিঠি লেখা বন্ধ হবে না। নবনী, আমাদের এখানে আজ হঠাৎ করে টর্নেডোর মতো হলো। টর্নেডোর স্থায়িত্ব ছিল কম, 2 থেকে 2.5 মিনিট হবে। তবে এই কিছুক্ষণে যা ঘটেছে তার নাম লণ্ডভণ্ড। ছবি তুলে রাখলে তুমি দেখতে পেতে। ফিল্ম ছিল না বলে ছবি তোলা হয়নি। এখানের বাজারে ফিল্ম পাওয়া যায় না। ফিল্মের জন্য লোক পাঠাতে হয় নেত্রকোনায়। তোমার যদি মনে থাকে তাহলে ফিল্ম নিয়ে এসো। এই অজ অঞ্চলে মাঝে মাঝে সুন্দর সুন্দর ব্যাপার ঘটে, যার ছবি তুলতে ইচ্ছে করে। আমার খবর ভালো, হাসপাতালে প্রচুর রোগী আসে। তেমন কোনো কারণ ছাড়াই আমার দানধত্তরে ডাক্তার সুনাম ছড়িয়েছে। এরা আমার নাম কি দিয়েছে জানো? আমার নাম দিয়েছে সাইকেল ডাক্তার। একটা সাইকেল নিয়ে ঘোরাফেরা করি, এই জন্যই এই নাম। ভাগ্যিস ঘোড়ার পিঠে চড়ি না, তাহলে এরা নাম দিত ঘোড়া ডাক্তার। আমার বিষয়ে যে মজার ব্যাপারটি ছড়িয়েছে সেটা হলো, যখন আমি ভিজিটে যাই এবং রোগীর বাড়ির সামনে দিয়ে সাইকেল থেকে নেমে ঘন্টা দেই, ঠিক তখনই সাইকেলের ঘন্টা শুনে রোগীর রোগ সেরে যায়। ঔষধপত্র কিছুই লাগে না। আমি খুব ভয়ে ভয়ে আছি। অচিরেই এরা হয়তো আমাকে সাইকেল ডাক্তার ডাকা বন্ধ করে ঘন্টা ডাক্তার ডাকা শুরু করবে। তুমি যে 4টা অর্কিড দিয়ে গিয়েছিলে সেইগুলো বারান্দার যে জায়গায় ঝুলাতে বলেছ সেখানেই ঝুলানো হয়েছে। যেভাবে যত্ন করতে বলেছ সেভাবেই যত্ন করছি। তোমার হিসেব মতো গত মাসে গাছগুলোতে ফুল আসার কথা, কিন্তু এখনো আসেনি। হঠাৎ করে অর্কিডের প্রসঙ্গ কেন এলো বলি। পরশু রাতে স্বপ্ন দেখি গাছগুলোতে ফুল ফুটেছে। স্বপ্নের ফুল বাস্তবের ফুলের চেয়েও সুন্দর হয়। স্বপ্নে দেখলাম গাছগুলোতে শুধু যে নীল রঙের ফুল ফুটেছে তা না, ফুলগুলো চাঁদের জোছনার মতো চারপাশে আলো ছড়াচ্ছে। আমি খুবই ব্যস্ত হয়ে এই অপূর্ব দৃশ্য তোমাকে দেখাবার জন্য ডাকাডাকি করছি। তুমি যে এখানে থাকো না এটা আমার মনে নেই। আমার চিঠি পড়ে তোমার কি হাসি পাচ্ছে? মনে হচ্ছে ডাক্তারের ভেতর কাব্যভাব চলে এসেছে। কিছুটা যে আসেনি তা না, রোগ শোক ছাড়াও ইদানিং আমি আরো অনেক কিছু নিয়ে ভাবি। কিছু কিছু ভাবনা বেশ উদ্ভট। হঠাৎ একসঙ্গে ঝিঝি পোকা ডাকতে শুরু করলো। লোকবসতির বাইরে যেসব ঝিঝি ডাকে তাদের গলার জোর অনেক বেশি। তারা একসঙ্গে ডাকতে শুরু করে, আবার হঠাৎ করে একসঙ্গে থেমে যায়। একজন শুধু থামে না,
সে ডেকে যেতেই থাকে। সে সম্ভবত ঝিঝি পোকাদের লিডার। আনিস উঠে দাঁড়ালো। রাত হয়ে গেছে, কোয়ার্টারে ফেরা দরকার। কৃষ্ণপক্ষ চলছে। অন্ধকারে সাইকেল চালানো কষ্টকর ব্যাপার। রাস্তাটা খানাখন্দে ভরা। সাইকেল টেনে টেনে নিয়ে যেতে হবে। কাঠগোলাপের কাছে সাইকেল হেলান দিয়ে রাখা হয়েছিল। সেখানে শত শত জোনাকি পোকা জ্বলছে। সাইকেল নেই। আনিসের বিস্ময়ের সীমা রইল না। কেউ একজন চুপি চুপি সাইকেল নিয়ে চলে গেছে। সাইকেলটা তার শখের জিনিস ছিল। পোষা কুকুরের উপর যেমন মায়া পড়ে, সাইকেলের উপরেও সে সেরকম মায়া পড়ে গেছে। আনিস খুবই অবাক হয়ে লক্ষ্য করল তার রাগ লাগছে না, মন খারাপ লাগছে। জোনাকি পোকাগুলো ঝাঁক বেঁধে উঠছে। অতি সুন্দর দৃশ্য। এই দৃশ্য মন টানছে না। আনিস হাঁটতে শুরু করলো। জোনাকি পোকাগুলো পেছনে পেছনে আসছে। এরা সরাসরি উঠছে না, ঢেউয়ের মতো ওঠানামা করছে। আনিস আরেকটা সিগারেট ধরালো। সাইকেলের শোক ভোলার চেষ্টা করতে হবে। মাথায় অন্য কোনো চিন্তা ঢোকাতে হবে। জোনাকি পোকা নিয়ে চিন্তা করা যেতে পারে। মানুষ কি কখনো জোনাকি পোকা পোষ বানাতে পেরেছে? মানুষের পক্ষে অসম্ভব কিছু নেই। পশু পাখি মৌমাছি যে পোষ মানাতে পারে, জোনাকি পোকা সে কেন পোষ মানাতে পারবে না? মানুষ বিচিত্র সব জিনিস চেষ্টা করে দেখে। এই চেষ্টাটা কেউ কি করেনি? জোনাকি পোকা পোষ মানানো গেলে সে কিছু জোনাকি পোষ মানাতো। নবনী এবং সে অন্ধকারে বসে গল্প করবে, আর তাদের দুজনের মাঝখানে 500 জোনাকি চলবে নিভ্যে। তীক্ষ্ণ গলায় হঠাৎ কে যেন কথা বলল। কেডা গো, ডাক্তার সাহেব না? আনিস থমকে দাঁড়ালো। মনে হচ্ছে ঝোপের মধ্যে কেউ ঘাপটি মেরে বসে আছে। ভয় দেখানোর জন্যে আচমকা কথা বলে উঠেছে। ডাক্তার সাহেব ডরাইছেন? না, আমি বদি। চেয়ারম্যান সাহেব আপনারে বেসায়ন হইয়া খুঁজতেছে। ও আচ্ছা, কোনোখানে খুঁজা পাই না। শেষে মনে হইল আপনি আছেন শ্মশান ঘাটায়। চলে আসলাম। ভালো করেছ। দূর থেকে দেখছি আপনি আসতেছেন, তখন ভাবলাম দেখি আমরা ডাক্তার সাহেবের সাবাস কেমন। করে গেছে নিচে লুকাইয়া বসিয়াছিলাম। চেয়ারম্যান সাহেব কেন ডেকেছেন জানো? খানা খাইবার জন্য ডেকেছেন। উনি একলা খানা খাইতে পারেন না। আইজ খানার আয়োজন ভালো, খাসি জবে হয়েছে। ও, ঝড় হয়েছে যে এই জন্যে। জানের সৎকা, চেয়ারম্যান সাহেব জ্বর তখন খুব ভয় পায়। তুমি ভয় পাও না? আমিও ভয় পাই। গরিব মানুষের ভয় নিয়ে কোনো আলাপ হয় না, বড় লোকের ভয় নিয়ে আলাপ হয়। দেন, ব্যাগটা আমার হাতে দেন। থাক। থাকবো কেন? আপনি ব্যাগ নিয়ে কষ্ট করে হাঁটবেন, আর আমি বাবু সাহেবের মতো হাত পাও নাচাইয়া হাঁটবো? এটা হয় না। বদি জোর করে ব্যাগটা নিয়ে গেল। চেয়ারম্যান সাহেবের নাম জহিরুদ্দিন খাঁ। বয়স 60-এর কাছাকাছি। শক্ত সমর্থ চেহারা। জীবনের বেশিরভাগ সময় মানুষকে ধমক ধমক দিয়ে পার করেছেন বলে চেহারায় ধমকের স্থায়ী ছাপ পড়ে গেছে। শান্ত ভঙ্গিতে যখন বসে থাকেন তখনও মনে হয় সামনের মানুষটাকে ধমকাচ্ছেন। লোকজনের সঙ্গে কথা বলার জন্য তার 2টা ঘর আছে। একটা হলো বাংলা ঘর, সাধারণ পরিচিত জনরা যেখানে বসে। আরেকটা হলো ভেতর বাড়ির দিকের একটা ঘর, যার নাম মাজলা ঘর। মাজলা ঘর ঘনিষ্ঠজনদের জন্যে। মাজলা ঘরে বিরাট খাট পাতা আছে। অতিথিদের খাটে পা তুলে উঠে বসতে হয়। তিনি একা কাঠের চেয়ারে বসেন। চেয়ারের সামনে জল চৌকি। তিনি পা তুলে দেন জল চৌকিতে। আনিস ভেবেছিল চেয়ারম্যান সাহেবের মাজলা ঘরে গিয়ে দেখবে ঘর ভর্তি লোক, সবসময় তাই থাকে। আজ ঘর ফাঁকা। জহিরুদ্দিন খাঁ গম্ভীর মুখে পান চাবাচ্ছেন। ঠোঁটের ফাঁক দিয়ে পানের লাল পিক গড়াচ্ছে। চেয়ারের হাতলে রাখা গামছায় পানের পিক মুছছেন। ডাক্তার আসো কেমন? জি ভালো। গজব হয়ে গেছিল, এমন জ্বর আমি জীবনে দেখি নাই। এই যে বুক ধরফর শুরু হয়েছে এখনো কমে নাই। আয়তল কুরসি পড়ার চেষ্টা করছিলাম, ভয়ের চোটে সুরা ভুলে গেলাম। যতই চেষ্টা করি মনে আসে না। তুমি আসার আগে আগে মনে পড়েছে। 3 বার পড়েছি। পা তুলে আরাম করে বসো ডাক্তার। আনিস পা তুলে বসল।
একটা বালিশ নিয়ে হেলান দাও। তোমাকে আমি অত্যন্ত স্নেহ করি, এইটা বোধ হয় তুমি জানো না। আমার রাগ যেমন বেশি, স্নেহও বেশি। ফাজিল লোকজন রাগটা দেখে, স্নেহ দেখে না। তোমার মনটা খারাপ কেন? মন খারাপ না। বৌমা আবার কবে আসবে? সামনের সপ্তাহে আসার কথা। তার তো ইউনিভার্সিটি খোলা, ইচ্ছে থাকলেও ইউনিভার্সিটি ফেলে আসতে পারে না। চেয়ারম্যান সাহেব পিক মুছতে মুছতে বললেন, স্ত্রীদের ইউনিভার্সিটি হলো তাদের স্বামী, এর বাইরে কোনো ইউনিভার্সিটি নেই। বৌমাকে আসার জন্য চিঠি দিয়ে দাও। এই বাংলা মাসের 21 তারিখ ধলাগ্রামে আরং হবে, ষাটের লড়াই। শহরের মেয়ে এইসব তো দেখে নাই, দেখলে মজা পাবে। আসতে বলে দাও। জি আচ্ছা। ষাঁড়ের লড়াই তুমি দেখেছ? জি না। অতি মনোহর। এবছর লড়াইয়ে আমার নিজের ষাঁড় আছে। ষাঁড়ের নাম জুম্মা খান। দেখি জুম্মা কি করে। শরবত খাও, দিতে বলি। জি না, শরবত খাবো না। খাও, খেলে ভালো লাগবে। দুধ পেস্তা বাদাম দিয়ে বানানো শরবত, বরফের কুচি দিয়ে ঠান্ডা করা। বরফ আনায়েছি নেত্রকোনা থেকে। বরফ অবশ্যই শরবত বানানোর জন্য আনি নাই। আমি মাঝে মধ্যে সামান্য মদ্যপান করি, তার জন্য বরফ লাগে। তুমি মদ্যপান করো? জি না। তোমার আগে যে ডাক্তার ছিল, সিদ্দিক নাম, সে এই লাইনে ওস্তাদ লোক ছিল। পুরো 1 বোতল একা খেয়েছে, তারপরেও কিছু হয় নাই। যাই হোক, শরবত খাও। চেয়ারম্যান সাহেব গলা উঁচিয়ে ডাক। চেয়ারম্যান সাহেবের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে শরবতের গাছ তৈরি ছিল। ঘরে 17-18 বছরের একটা মেয়ে ঢুকলো। আনিস চমকে উঠল। গ্রাম ঘরে এমন রূপবতী মেয়ে সচরাচর দেখা যায় না। ঠোঁট পর্যন্ত লাল, লিপস্টিকের লাল না, পানের রসের লালও না, এমনিতেই লাল, যেন টোকা দিলে রক্ত বের হবে। চেয়ারম্যান সাহেব গম্ভীর গলায় বললেন, এর নাম হেনা, আমার দূর সম্পর্কের ভাইস্তি। অনাথ মেয়ে, পিতামাতা গত হয়েছে। থাকতো মামার বাড়িতে। তারা খুবই অত্যাচার করত। শেষে আমার কাছে এনে রেখেছি। মেয়েটাকে ভালো করে দেখো ডাক্তার। ডাক্তার অস্বস্তিতে পড়ে গেল। মেয়েটাকে ভালো করে দেখার কি আছে সে বুঝতে পারছে না। মেয়ে সুন্দর কিনা বলো। জি সুন্দর। ভালো করে দেখেছো তো? জি। সিনেমার কোনো হিরোইন এই মেয়ের কাছে আনলে মনে হইব বান্দি, ঠিক বলছি না? ডাক্তার চুপ করে রইল। চেয়ারম্যান সাহেব হাই তুলতে তুলতে বললেন, এখন এই মেয়ের জন্য শহর থেকে পাত্র জোগাড় করবা। তোমার অবিবাহিত বন্ধু বান্ধব আছে না? তাদের চিঠি দিবা, সঙ্গে কন্যার ছবি দিয়া দিবা। ময়মনসিংহ শহরে নিয়ে স্টুডিওতে হেনার ছবি তুলিয়েছে। চেহারা যত সুন্দর হোক, ছবি তত সুন্দর হয় নাই। ছবি তোমার কাছে পাঠিয়ে দেব। হেনা মূর্তির মতো দাঁড়িয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। তার ঠোঁট কাঁপছে, মনে হয় সে কেঁদে ফেলবে। জহিরুদ্দিন খাঁ হেনার দিকে তাকিয়ে হাত দিয়ে মাছি তাড়াবার মতো ভঙ্গি করে বললেন, যা এখন ঘরে যা। বাংলা ঘরে প্রচুর লোক সমাগম হয়েছে, এটা বোঝা যাচ্ছে। জুম্মা ঘরের ইমাম সাহেবের সুরেলা গলা শোনা যাচ্ছে। মিলাদ হচ্ছে। বালেকাল উলাবে কামালিহি হাসানুদ্দু যাবে জামালিহি। চেয়ারম্যান সাহেব আরেকটা পান মুখে দিতে দিতে তিক্ত গলায় বললেন, জুম্মা ঘরের ইমাম সাহেবের বিষয়ে একটা খুব খারাপ কথা শুনেছি। সকালবেলা তিনি দুধ খান। হাসানের ছেলে রোজ সকালে তারে 1 পোয়া দুধ দিয়ে আসেন। ছেলেটার বয়স 8-9। গত সোমবারে সে দুধ নিয়ে গেছে। ইমাম সাহেব তখন ছেলের হাত ধইরা দরজা লাগাই দিল। ঘটনা কি ঘটলো বুঝতে পারছো ডাক্তার? আনিস কিছু বলল না, চুপ করে রইল। চেয়ারম্যান সাহেব পানের পিক মুছতে মুছতে বললেন, আমি সন্ধান নিতেছি। ঘটনা যদি সত্যি হয়, এই ইমামরে আমি ন্যাংটা কইরা গ্রামের চারদিকে চক্কর দেওয়াবো। এই অঞ্চলে খারাপ লোক আমি একলা থাকবো, আর কাউরে থাকতে দিব না। ডাক্তার যাও, মিলাদে সামিল হও। আমি সামিল হতে পারবো না, মদ্যপান করেছি। এই অবস্থায় মিলাদে যোগ দেয়া যায় না। ডাক্তার উঠে দাঁড়ালো। চেয়ারম্যান সাহেব ইশারা করে আবার তাকে বসতে বললেন। ডাক্তার বসল। চেয়ারম্যান সাহেব সামান্য ঝুঁকে এসে বললেন, হেনার বিষয়ে আরো কিছু কথা আছে, তোমারে পরে বলবো। জি আচ্ছা। আমার কথাবার্তা কি তোমার কাছে আউলা লাগতেছে? জি না।
ঝড়ের সময় এমন ভয় পাইছি, আধা বোতল খেয়ে ফেলেছি। কাজেই কথাবার্তা আওলা, কিছু মনে নিবা না। আমি যে লোক খারাপ, এই খবর কি তুমি পেয়েছো? ডাক্তার চুপ করে রইল। নেশাগ্রস্ত মানুষের সঙ্গে কথাবার্তা বলা সহজ, প্রশ্ন করলে জবাব দিলেও চলে, জবাব না দিলেও চলে। নেশাগ্রস্ত মানুষ নিজের কথাই শোনে, অন্য কি বলছে না বলছে তা তার মাথায় ঢোকে না। আমি লোক খুবই খারাপ, বুঝছো ডাক্তার? অত্যধিক খারাপ। এমন সুন্দরী এক মেয়ে নিজের কাছে এনে রেখেছি কেন? মেয়ের উপকারের জন্যে? এইটা ভাববা না। যা বলার বলেছি, এর চেয়ে খোলসা করে বলতে পারবো না। তবে আমার মনে স্নেহ মমতা আছে। এই মেয়েরে আমি নিজে খরচায় বিবাহ দিব, গলা কান হাতের গয়না দিব। ডাক্তার দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মাতাল মানুষ কথা বলতেই থাকবে, শেষ পর্যন্ত আলাপ কোন দিকে যাবে কে জানে। ইমাম সাহেব সম্পর্কে যে কথাগুলো বলা হয়েছে তা মনে হয় মাতাল হবার কারণে বলা। কিছু কিছু মানুষকে দেখলেই মনে হয় মানুষটা ভালো। ইমাম সাহেব সেই রকম একজন, সরল মুখ, সরল কথাবার্তা। একবার আনিস রুগী দেখে ফিরছিল, ইমাম সাহেবের সঙ্গে দেখা হলো। ইমাম সাহেব বিনয়ের সঙ্গে সালাম করে বললেন, ডাক্তার সাহেবের মনটা মনে হয় খারাপ। কি হয়েছে জনাব? আনিস বলল, একজন রুগী দেখে এসেছি, রুগীর অবস্থা ভালো না। তাকে শহরে নিয়ে যেতে পারলে বাঁচানোর সম্ভাবনা ছিল, এখন সম্ভাবনা নাই বললেই চলে। মনটা এই কারণেই খারাপ। ইমাম সাহেব বললেন, রোগীর নাম কি? আনিস বলল, নাম দিয়ে কি করবেন? তার জন্যে খাস দিলে আল্লাহ পাকের দরবারে দোয়া করব। আপনি রোগীর অবস্থা দেখে মন খারাপ করেছেন, দেখে কষ্ট পেয়েছি। আজ সারা রাত ইবাদত বন্দিকে করে রোগীর জন্য দোয়া করব। রোগীর নাম সাদেক। পেটে আলসার আছে, পেট ফুটো হয়ে গেছে, রক্ত বমি করেছে। ডাক্তার সাহেব, আপনি মনটা ঠিক করেন, আমি আল্লাহ পাকের দরবারে হাত উঠাইতেছি। সাদেক নামের সেই রোগী বেঁচে গিয়েছিল। আনিস ইমাম সাহেবকে খবরটা দেবার পর তিনি আনন্দে কেঁদে ফেলেছিলেন। এই প্রকৃতির মানুষ বড় কোনো অন্যায় করতে পারে না। মতি আছে মর্জিনার ঘরে, তবে তার ঘরটা ছোট। ঘর ভর্তি বিরাট এক চৌকি, চৌকিতে শীতলপাটি পাতা আছে। গৃহস্থালির যাবতীয় সরঞ্জাম চৌকির নিচে ঢুকানো, হাঁড়ি পাতিল, বালতি, টিনের ট্রাঙ্ক, পানির কলসি। দর্শনীয় বস্তুর মধ্যে আছে দুটা ফুল তোলা ওয়ারের বালিশ। মর্জিনা ময়লা বালিশে ঘুমোতে পারে না। দুটা বালিশই পরিষ্কার, ঝকঝক করছে। বালিশের ওয়ারে ফুলদারি তোলা, একটা ফুলের নিচে ইংরেজিতে লেখা মর্জিনা বেগম। সূচিকর্মে তার দক্ষতা আছে এটা বোঝা যায়। মতি বালিশে আধশোয়া হয়ে আছে, তার হাতে বিড়ি। সে আয়েশ করে বিড়ি টানছে। মর্জিনা মেঝেতে বিড়ি পেতে খেতে বসেছে। সে যে খুব তৃপ্তি করে খাচ্ছে তা বোঝা যাচ্ছে। মতি বলল, পাখির সালন কেমন হয়েছে? কিছু তো বললা না। মর্জিনা বলল, সালন ভালো হয়েছে, অতি ভালো হয়েছে। ঝাল বেশি হয়েছে কিন্তু স্বাদ হয়েছে। আপনি রাঁধছেন? আপনি হইলেন গুণের নাগর। ভাত খাওয়ানোর সময় হাসবা না গো, খাওয়া হইলে ইবাদত, ইবাদতের সময় হাসাহাসি করা ঠিক না। আল্লাহ পাক নারাজ হন। আপনি কি আজ রাইতে থাকবেন না চইল্লা যাবেন? বুঝতেছি না, থাকতে পারি আবার চইল্লাও যাইতে পারি। থাকেন, গপসপ করি। চৌকির ওপর থেকে মর্জিনার মুখ পুরোপুরি দেখা যাচ্ছে না। সে বসেছে মতির দিকে পিঠ দিয়ে, কথা বলার সময় মাঝে মাঝে মতির দিকে তাকাচ্ছে। তখনই তার মুখ দেখা যাচ্ছে, গোলাকার সুন্দর মুখ, বড় বড় চোখ, চোখ ভর্তি মায়া। বাজারের মেয়েদের চোখে মায়া থাকে না, এই মেয়ের চোখে এত মায়া কেন কে জানে। মতি বড়ই উদাস বোধ করল। মেয়েদের মায়াবর্তী চোখ সবসময় তাকে উদাস করে ফেলে। আল্লাহ পাক এই কাজটা ঠিক করেন নাই। মেয়ে ছেলের চোখে এত মায়া দেওয়া ঠিক হয় নাই। কিছু মায়া পুরুষের চোখে দেওয়া উচিত ছিল। মর্জিনা বলল, আজ যে পাখির সালন দিয়া ভাত খাবো চিন্তাও করে নাই। ঘরে কিছুই ছিল না, ঠিক করে রাখছি শুকনা মরিচের ভর্তা করে ভাত খাবো। মতি বলল, রিজিক আল্লাহ পাকে ঠিক করা, আল্লাহ পাক ঠিক করেছেন।
তুমি আজ পাখির সালন দিয়া ভাত খাইবা। এইখানে তোমার আমার কিছুই করার নেই। পাখির সালন সংসদে পাশ হইয়া আছে। তাও ঠিক। মতি আধশোয়া অবস্থা থেকে উঠে বসল, উৎসাহের সঙ্গে বলল, ঘটনাটা চিন্তা করো। আল্লাহ পাকের তরফ থেকে তোমার রিজিক পাশ হয়েছে। ডাহক পাখির সালন দিয়া ভাত, ঠিক কি না? রিজিক পাস হয়েছে বললা তো আর পাখির সালনের বাটি আসমান থেকে নাইম্মা তোমার কোলে পড়ব না? অন্য ব্যবস্থা লাগবো। ঠিক কিনা চিন্তা কইরা বলো। ঠিক। কাজেই আল্লাহ পাক একটা ঝড়ের ব্যবস্থা করলো। বাড়ি ঘর উল্টাইল, মানুষের বিরাট ক্ষতি হইল, পশু পাখি মরল। ডাহক পাখি মরল বললা তুমি ডাহক পাখির সালন পাইলা। এখন ঘটনা চিন্তা করো, তোমারে খাওয়ানোর জন্য আল্লাহ পাকরে কি যন্ত্রণা করণ লাগলো। যা বললাম এর মধ্যে জটিল চিন্তার বিষয় আছে, মাথা ঠান্ডা করে চিন্তা করো। নিজের যুক্তিতে মতি নিজেই মুগ্ধ, তার চোখ চকচক করছে, নিজেকে খুবই জ্ঞানী মনে হচ্ছে। মর্জিনা খাওয়া বন্ধ করে এক দৃষ্টিতে মতির দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে যুক্তির এই দিকটা তাকেও স্পর্শ করেছে। মতি বলল, কি চিন্তা করতেছ? মর্জিনা থমথমে গলায় বলল, আপনি আমারে মরা পাখির গোস্ত খাওয়াইছেন। ঝড়ে পাখি মরছে, হেই পাখির আইন্দা নিয়ে আসছেন। রাগে মর্জিনার শরীর কাঁপছে। ব্যাপারটা সে উল্টো দিকে যেতে পারে এটা মতির কল্পনাতেও আসে নাই। সে হরবড় করে বলল, আরে কি কও তুমি? জুম্মা ঘরের মাওলা সাবরে জিজ্ঞেস করে আসছে, জ্বর তুফানে মরা পাখির মাংস খাওয়া জায়েজ আছে, হাদিসের বইয়ে পরিষ্কার লেখা। তুমি তো লেখাপড়া জানো না। লেখাপড়া জানলে তোমার বইয়ে না দেখাইতাম। তবে বজ্রপাতে মরা পশু পাখির মাংস খাওয়া সম্পূর্ণ নিষেধ। মর্জিনা ঘর থেকে বের হয়ে বারান্দায় চলে গেছে। সে গলায় আঙুল দিয়ে বমি করার চেষ্টা করছে। লক্ষণ মোটেও ভালো না। মতিকে দ্রুত সরে পড়া দরকার। আজ রাতটা এখানে থাকতে পারলে ভালো হতো। ডাক্তার সাহেবের সাইকেল সে চুরি করে নিয়ে এসেছে। ভোরবেলা সাইকেলের একটা গতি করা যেত। চুরি করে আনা গরু সামলানো যেমন মুশকিল, সাইকেল সামলানো ঠিক সেরকমই মুশকিল। একবার গরু চুরি করে সে এমন বিপদে পড়েছিল, রাখার জায়গা নাই। শেষে খোয়ারে জমা দিয়ে 20 টাকা পেয়েছে। লাভের মধ্যে লাভ 20 টাকা। তার দিনটা ভালো মতো যাচ্ছিল, শেষের দিকে এসে সব কেমন এলোমেলো হয়ে গেল। মর্জিনা বারান্দা থেকে গজগজ করছে, তুই আমারে মরা পাখির গোস্ত খাওয়াইছস? তোরে আমি যদি গু না খাওয়াই তাহলে আমি সতী মায়ের কন্যা না, আমি বেজন্মা। তরকারির চামচ দিয়া তোরে আমি 1 চামচ কাঁচা গু খাওয়ামো। তুই আমারে এখনো চিনস নাই। মতি ঘর থেকে বের হয়ে পড়ল। আর থাকা ঠিক না। তার মনটা খুবই খারাপ হয়েছে। মর্জিনা তুই তুকারি করছে। ভালোবাসার মানুষকে আদর করে তুই তুকারি করা যায়, তাতে দোষ হয় না। কিন্তু গালাগালি করে তুই তুকারি করা যায় না। মরা পাখির গোস্ত খেয়েছে তো কি হয়েছে? জ্যান্ত পাখির গোস্ত কেউ কোনোদিন খেয়েছে? হারামজাদি, মরা পাখি শুধু দেখলো, মরা পাখির পিছনের ভালোবাসাটা দেখলো না। নবনীর ঘুম ভাঙে সকাল 10টায়। সপ্তাহে 2 দিন, মঙ্গলবার এবং বৃহস্পতিবারে তার ক্লাস থাকে 9টায়। এই 2 দিন ঘড়িতে অ্যালার্ম দেয়া থাকে। যথাসময়ে অ্যালার্ম বাজে। ঘুমের ঘোরে নবনী হাত বাড়িয়ে ঘড়ি হাতে নেয়। অ্যালার্ম বন্ধ করে পাশ ফিরিয়ে শুয়ে পড়ে। অ্যালার্মের পর তার ঘুম গাঢ় হয়। খুব শান্তি শান্তি লাগে। তার ঘুম ভাঙে যথারীতি সকাল 10টায়। ক্লাস করা হয়নি এই নিয়ে তাকে মোটেও চিন্তিত মনে হয় না। দরজা খুলে সে বের হয়ে তীক্ষ্ণ গলায় বলে, আমার চা কোথায়? বলেই সে আবার নিজের ঘরে ঢুকে বিছানায় এলিয়ে পড়ে। বড় কাপ ভর্তি চা আসবে। চায়ে চুমুক দিতে দিতে আস্তে আস্তে ঘুম কাটাবে। তারপর আসবে দাঁত ব্রাশ করার প্রশ্ন, হাত মুখ ধোয়ার প্রশ্ন। আজ বৃহস্পতিবার, সকালের ক্লাস মিস হয়েছে। একটা টিউটোরিয়াল ক্লাস আছে দুপুর 2টায়। এডগার অ্যালেন পোর কবিতা নিয়ে আলোচনা। It was many and many years ago, in a kingdom by the sea, that a maiden there lived, whom you may know by the name of Annabel Lee. And this maiden she lived with no other thought than to love and be loved by me.
আচ্ছা, এই কবিতার সঙ্গে রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা একই গায়ের খুব মিল আছে না? আমার নাম তো জানে গায়ের 5 জনে, আমাদের সেই তাহার নামটি রঞ্জনা। এডগার অ্যালান পোর অ্যানাবেলি কি রবীন্দ্রনাথের রঞ্জনা? স্যার কি প্রশ্ন করলে কেমন হয়? স্যার কি খুব রেগে যাবেন? স্যার আবার অস্বাভাবিক রবীন্দ্র ভক্ত। ইংরেজি অধ্যাপকরা রবীন্দ্র ভক্ত হয় না। শহীদ স্যার রবীন্দ্র ভক্ত। শহীদ স্যারের ক্লাসটা না করলে আজ ছুটি, শুক্র শনি এমনিতেই ছুটি, 3 দিনের ছুটি। নবনী চায়ের কাপে চুমুক দিচ্ছে, দ্রুত চিন্তা করছে দুপুরের ক্লাসটা করবে কি করবে না। মনস্থির করতে পারছে না। ক্লাস করাটা জরুরি, আবার পরপর 3 দিনের ছুটিটাও জরুরি। কোন জরুরিটা বেশি জরুরি? নবনীর শীত লাগছে, সারা রাত এসি চলেছে, ঘর এখন ডিপ ফ্রিজের মতো ঠান্ডা। ভোর রাতে শীতে কাঁপতে কাঁপতে একবার ঘুম ভেঙেছে। সে হাত বাড়িয়ে এসি বন্ধ করার রিমোট কন্ট্রোল খুঁজছে, পাওয়া যায়নি। বিছানা থেকে নেমে এসির রিমোট কন্ট্রোল খোঁজার কোনো মানে হয় না। সে কুকরিক মুকরি দিয়ে আবার ঘুমিয়ে পড়েছে। কাল শেষ রাতে নবনীর মনে হয়েছে সে এই পৃথিবীতে আগে আগে এসে পড়েছে। আরও 20-25 বছর পর তার জন্ম হলে যন্ত্রণা কম হতো, তখন বিজ্ঞান আরও অনেক দূর এগিয়ে যেত। ঘর বেশি ঠান্ডা হয়ে গেলে হাত বাড়িয়ে রিমোট কন্ট্রোল খুঁজতে হতো না। সে মুখে বলবে এসি বন্ধ, অমনি এসি বন্ধ। টিভির চ্যানেল বদলাবার জন্যে বোতাম টিপাটিপি করতে হবে না, মুখে বললেই হবে চ্যানেল নাম্বার 7 ন্যাশনাল জিওগ্রাফি। অমনি চ্যানেল বদলে যাবে, শুরু হয়ে যাবে ন্যাশনাল জিওগ্রাফির চ্যানেল। রাতে শোবার সময় নবনী সব কিছু হাতের কাছে নিয়ে ঘুমায়। 1 বোতল পানি, এসির রিমোট কন্ট্রোল, টিভির রিমোট কন্ট্রোল, পছন্দের একটা গল্পের বই এবং একটা খাতা কলম, বিশেষ ধরনের কলম। লেখার সময় কলম থেকে আলো বের হয়, সেই আলোয় রাতেও লেখা যায়। খাতাটা সে রেখেছে স্বপ্ন দেখে ঘুম ভাঙলে স্বপ্নটা সঙ্গে সঙ্গে লিখে ফেলার জন্যে। কারণ দিনের বেলায় রাতের কোনো স্বপ্নই তার মনে থাকে না। ইদানিং প্রতি রাতেই নবনী ভয়ঙ্কর স্বপ্ন দেখছে। নবনীর দূর সম্পর্কের এক চাচা মেডিকেল কলেজের সাইকিয়াট্রিস্ট প্রফেসর, তিনি তাকে শোবার সময় খাতা কলম নিয়ে শুতে বলেছেন। নবনীর চিকিৎসা করার সময় তার স্বপ্নগুলো জানা কি বিশেষ প্রয়োজন? গত রাতে কোনো স্বপ্ন দেখেছে কিনা নবনী মনে করতে পারল না। শেষ রাতে একবার যখন ঘুম ভেঙেছে, তাহলে ধরে নেওয়া যায় স্বপ্ন দেখেই ঘুম ভেঙেছে। নবনী হাত বাড়িয়ে খাতাটা নিল, পাতা উল্টালো। হ্যাঁ, স্বপ্ন দেখেছে। গোটা গোটা করে স্বপ্ন লেখা আছে। এমনিতে নবনীর হাতের লেখা জড়ানো, কিন্তু আধো ঘুম আধো তন্দ্রার সময়ের হাতের লেখা বেশ পরিষ্কার। নবনী লিখেছে, স্বপ্নে দেখলাম পানির উপর দৌড়ে যাচ্ছি, পানি বরফ শীতল। যতই সামনের দিকে এগুচ্ছি ততই পানি বাড়ছে, মনে হচ্ছে আমি গভীর পানির দিকে যাচ্ছি। দৌড়ানো বন্ধ করে কিছুক্ষণ দাঁড়ালাম। যেদিকে দৌড়াচ্ছিলাম তার উল্টো দিকে দৌড়াতে শুরু করলাম, সেদিকেও পানি বাড়ছে। আমি ক্রমাগত গভীর পানির দিকে যাচ্ছি। আবারও দাঁড়িয়ে পড়লাম। আমার চারদিকে হিম শীতল পানি, দিগন্ত রেখা বলে কিছু নেই। আমি দাঁড়িয়ে আছি এক দিক চিহ্নহীন সমুদ্রের মাঝখানে। আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখানটা গভীর না, পানি আমার কোমর পর্যন্ত, কিন্তু যেদিকে যাওয়া যায় গভীরতা বাড়ে। হঠাৎ শো শো শব্দ হওয়া শুরু হলো। আমার চারদিক যেন উঁচু হয়ে পানি আসছে, যে কোনো মুহূর্তে আমাকে ডুবিয়ে দেবে। ঘুম ভেঙে গেল। নবনী ছোট্ট করে নিঃশ্বাস ফেলল। স্বপ্নটা রাতে যত ভয়ঙ্কর মনে হচ্ছিল, আসলে তত ভয়ঙ্কর না। এই স্বপ্ন দেখার পেছনে কারণ আছে। সে স্বপ্নে দেখেছে হিমশীতল পানি। এর কারণ ঘর এসির জন্য খুব ঠান্ডা হয়ে গিয়েছিল, সে শীতে কাঁপছিল। এক্সটার্নাল স্টিমুলাই স্বপ্ন তৈরি করেছে। চারদিক থেকে পানি এসে তাকে গ্রাস করছে। এর পেছনেও কারণ আছে। ঘুমোতে যাবার আগে সে ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেল দেখছিল। দক্ষিণ মেরু নিয়ে প্রোগ্রাম। দক্ষিণ মেরুতে পানি পাওয়া গেছে। বিজ্ঞানীরা এই নিয়ে মহা চিন্তিত।
দক্ষিণ মেরুতে পানি পাওয়ার কথা না, তাহলে কি বরফ গলতে শুরু করেছে? যদি দক্ষিণ মেরুর বরফ গলে যায় তাহলে পুরো পৃথিবী 24 ফুট পানির নিচে তলিয়ে যাবে। এই রকম ভয়ঙ্কর প্রতিবেদন দেখে ঘুমোতে গেলে রাতে পানিতে ডুবে যাওয়ার স্বপ্ন দেখাই তো স্বাভাবিক। স্বপ্নের খাতায় কিছু ফুটনোট লিখে রাখা কি দরকার? স্বপ্ন প্রসঙ্গে তার নিজের ব্যাখ্যাও থাকলো। এই ব্যাখ্যা সাইকিয়াট্রিস্ট সাহেবের কাজে লাগলেও লাগতে পারে। এই সাইকিয়াট্রিস্ট নবনীকে দেখছেন, তার নাম A.K. হুসাইন। আইনস্টাইনের চেহারার সঙ্গে ভদ্রলোকের চেহারার খুব মিল আছে। মাথা ভর্তি ধবধবে সাদা চুল। আইনস্টাইনের গোঁফ ছিল, ভদ্রলোকের গোঁফ নেই। সাইকিয়াট্রিস্টরা উল্টাপাল্টা প্রশ্ন করেন, এই রকম কথা শোনা যায়। এই ভদ্রলোকের বেলায় সেরকম মনে হয় না। ভদ্রলোকের প্রশ্নগুলো সুন্দর, তবে প্রশ্নের ধরন দেখে বোঝা যায় ভদ্রলোক কিছু না জেনেই নবনের দুঃস্বপ্নের একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। প্রশ্নগুলো করা হচ্ছে সেদিক থেকে। নবনের ধারণা প্রফেসর A.K. হুসাইন মোটামুটি নিশ্চিত যে ডাক্তার ছেলের সঙ্গে নবনের বিয়ে হয়েছে, তার সঙ্গে বনিবনা হচ্ছে না। নবনী দুঃস্বপ্নগুলো এই কারণে দেখছে। সাইকিয়াট্রিস্ট ভদ্রলোক প্রশ্ন করার সময় চোখ বন্ধ করে প্রশ্ন করেন। এটা নবনীর কাছে খুব অস্বস্তিকর মনে হয়। কয়েকবার সে ভেবেছে সেও জবাব দেবার সময় চোখ বন্ধ করে রাখবে। দুজন কথা বলছে, দুজনেরই চোখ বন্ধ। মজার ব্যাপার। আচ্ছা মা নবনী, দুঃস্বপ্নগুলো কি তুমি বিয়ের আগেও দেখতে? মাঝে মাঝে দেখতাম। বিয়ের পর বেশি দেখছো, তাই না? প্রায় রোজ রাতেই দেখছো? তোমার ডাক্তার হাজব্যান্ড আনিসও তো শুনেছি গ্রামের দিকে কোথায় কাজ করছে। ঠিকই শুনেছেন চাচা, তুমি ওর সঙ্গে থাকছো না? কিভাবে থাকবো, ইউনিভার্সিটি তো খোলা। ওর কাছে যাও না? একবার গিয়েছি, গত মাসের 11 তারিখ। 3 দিন ছিলাম। তখনও কি দুঃস্বপ্ন দেখেছো? কি দেখেছো মনে আছে? একটা শুধু মনে আছে, বাড়িতে আগুন লেগে গেছে, আমরা বের হতে পারছি না, কারণ দরজা খুঁজে পাচ্ছি না। কাঠের বাড়ি না দালান মনে নেই। আগুনের সঙ্গে প্রচুর ধোঁয়া ছিল নাকি শুধুই আগুন তাও মনে নেই। সেই স্বপ্নে তুমি একা ছিলে নাকি তোমার সঙ্গে তোমার হাজবেন্ডও ছিল? মনে নেই চাচা, আমার স্বপ্ন মনে থাকে না। রাতে যা দেখি সকালবেলা ভুলে যাই। তাহলে এই স্বপ্নটা মনে আছে কিভাবে? কিছু কিছু স্বপ্ন মনে থাকে। তোমার শ্বশুরবাড়ি তো ঢাকাতেই, তাই না? শ্বশুরবাড়ি ঢাকায় না, তবে আমার শ্বশুর শাশুড়ি ঢাকায় থাকেন, কলাবাগানের একটা ফ্ল্যাটে। তুমি তাদের সঙ্গে থাকো না? জি না, মাঝে মাঝে দেখা করতে যাই, কিন্তু থাকি না। থাকো না কেন? নিজের ঘর ছাড়া আমার ঘুম আসে না। তাছাড়া ওদের বাড়িতে এসি নেই। আমার খুব একটা খারাপ অভ্যাস হয়েছে, রাতে ঘুমোতে যাবার সময় এসি লাগে। শীতের সময়ও আমি এসি ছেড়ে রাখি, ডাবল লেপ গায়ে দিয়ে ঘুমাই। শ্বশুর শাশুড়ি তোমার কেমন লাগে? মোটামুটি লাগে, খারাপও না আবার ভালোও না। এই দুজনের মধ্যে কাকে তোমার বেশি অপছন্দ? আমার শ্বশুরকে। উনি বেশি কথা বলেন। উনি কাউকে কথা বলতে দেবেন না, নিজে কথা বলবেন। অন্য কেউ কথা বললে তিনি কেমন জানি বিরক্ত হন, ভ্রু কুঁচকে তাকান। কি নিয়ে কথা বলেন? বেশিরভাগ সময় হোমিওপ্যাথি নিয়ে। রিটায়ার করার পর হোমিওপ্যাথির বই পড়ছেন তো? হোমিওপ্যাথি মাথার ভেতর ঢুকে গেছে। চিকিৎসা করছেন? নিজের আত্মীয় স্বজনদের মধ্যে করছেন। আমি যে কবার তার কাছে গিয়েছি তিনি জোর করে ওষুধ খাইয়ে দিয়েছেন। কি ওষুধ? ইপিকাক। আপনি যদি কিছুক্ষণ তার সামনে থাকেন তাহলে আপনাকেও হয়তো কোনো ওষুধ খাইয়ে দেবেন। তুমি যে সব দুঃস্বপ্ন দেখো তার মধ্যে তোমার শ্বশুরকে কখনো দেখেছো? মনে নেই চাচা। মা শোনো, মাথার কাছে সবসময় একটা খাতা রাখবে আর কলম রাখবে। খাতাটা হলো স্বপ্ন খাতা। স্বপ্ন দেখে যদি ঘুম ভেঙে যায় সঙ্গে সঙ্গে সব গুছিয়ে স্বপ্নটা লিখে ফেলবে। অবশ্যই তারিখ দেখে সময় লিখে রাখবে। আপাতত ঘুমের ওষুধ দিচ্ছি, ডরমিকাম। সাইড এফেক্ট নেই বললেই হয়। বিছানায় যাবার আধ ঘন্টা আগে একটা ডরমিকাম খাবে। চাচা, আমার তো ঘুমের কোনো সমস্যা নেই,
বিছানায় যাওয়া মাত্র আমার ঘুম পায়। ঘুমের ওষুধ খাবো কেন? ঘুমের ওষুধটা খাবে যাতে সাউন্ড স্লিপ হয়। ঘুম গাঢ় হলে দুঃস্বপ্ন দেখবে না। দুঃস্বপ্ন না দেখলে স্বপ্নের খাতায় দুঃস্বপ্নগুলো লিখবো কিভাবে? আমার সমস্যাটা কি তা বোঝার জন্য তো স্বপ্নগুলোর বিষয়ে আপনার জানা দরকার। নবনীর কথায় প্রফেসর A.K. হোসাইন এমনভাবে বিরক্তিতে চোখ মুখ কুঁচকালেন যে নবনীর হাসি পেয়ে গেল। সে হাসি চাপা দিয়ে গম্ভীর গলায় বলল, চাচা, আপনি বুড়ো টুরো কুঁচকে ফেলেছেন কেন? আপনি কি আমার কথায় বিরক্ত হয়েছেন? সামান্য হয়েছি। কেউ যখন তুচ্ছ কথা নিয়ে পেঁচায় আমার ভালো লাগে না। তোমার মধ্যে এই অভ্যাসটা আছে। নবনী আগের চেয়েও গম্ভীর গলায় বলল, চাচা, আপনার মেজাজ খিটখিটে তো, এই জন্যই আমার কথা পেঁচানো মনে হচ্ছে। আমি মোটেও পেঁচানো কথা বলছি না। আপনার নাক্স ভূমিকা খাওয়া উচিত। খিটখিটে মেজাজের মানুষদের প্রধান ওষুধ হলো নাক্স ভূমিকা। 200 পাওয়ারের নাক্স ভূমিকা সকালে 4টা আর রাতে 4টা করে খাবেন। এই ওষুধ আমি শিখেছি আমার শ্বশুরের কাছ থেকে। আপনি বললে আমি আমার শ্বশুরের কাছ থেকে ওষুধ এনে দেব। ভদ্রলোক কিছু বললেন না, স্থির চোখে নবনীর দিকে তাকিয়ে রইলেন। সেদিন তার দৃষ্টি দেখে নবনীর মনে হয়েছিল নবনীর মতো রোগী তিনি খুব একটা দেখেননি। দেখার ব্যাপারে তার উৎসাহও নেই। ভারী গম্ভীর গলায় কে যেন ডাকলো, নবনী। নবনী ভ্রু কুঁচকালো। গলাটা কার চিনতে পারল না। এই বাড়িতে এরকম গম্ভীর গলা তো কারো নাই। তারপর মনে হলো এটা তার বাবার গলা। খুব চেনা মানুষকে মাঝে মাঝে যেমন অচেনা মনে হয়, দীর্ঘদিনের পরিচিত গলাও হঠাৎ হঠাৎ খুব অপরিচিত লাগে। বিস্মিত হয়ে ভাবতে হয় কে কথা বলছে। নবনীর বাবা ফরহাদ সাহেব সকাল 9টার মধ্যে বের হয়ে যান। তার কোনো ছুটি ছাটা নেই। সপ্তাহের যে 2 দিন অফিস বন্ধ, সে 2 দিন তিনি যান কারখানায়। তার 2টা সুতার কারখানা আছে। গাজীপুরে জাপানি কোলাবোরেশনে চীনামাটির কারখানা দিচ্ছেন। প্রোডাক্টের নাম হবে নমনী। আজ বের হননি, তার মানে কোনো সমস্যা আছে। নবনীর সমস্যা ভালো লাগে না। নিজের সমস্যা তো ভালো লাগেই না, আশেপাশের মানুষদের সমস্যাও ভালো লাগে না। সে চায়ের কাপ হাতে শোবার ঘর থেকে বের হলো। এই কাজটা করতেও তার ভালো লাগছে না। দিনের প্রথম চা সে আরাম করে নিজের ঘরে বসে খেতে ভালোবাসে। দিনের প্রথম অংশ এবং দিনের শেষের অংশটি তার নিজের, বাকি অংশগুলো অন্যরা ভাগাভাগি করে নিক। ফরহাদ সাহেব মেঝেতে পা ছড়িয়ে বসে আছেন। তার খালি গা, পরনে লুঙ্গি, গৌরবর্ণের মানুষ, মাথা ভর্তি ধবধবে সাদা চুল। তিনি অত্যন্ত মিষ্টভাষী, কারো সঙ্গেই উঁচু গলায় কথা বলেন না। তারপরেও তাকে মনে হয় দূরের মানুষ, কাছের কেউ না। ফরহাদ সাহেবের সামনের খবরের কাগজ পেছানো। নবনীকে দেখে তিনি হাসি মুখে বললেন, তোর বয়সে একটা মেয়ে সকাল 10টা পর্যন্ত কি করে ঘুমায় আমি তো ভেবেই পাই না। নবনী গম্ভীর গলায় বলল, তুমি যেমন আমার ব্যাপারটা ভেবে পাও না, আমিও ভেবে পাই না তুমি কি করে দিনের পর দিন ভোর 5টায় ওঠো। তোমার বয়সী মানুষদের মধ্যে আলস্য থাকবে, ভোরবেলায় ঘুম ভেঙে গেলেও কিছুক্ষণ গড়াগড়ি করবে, ঘুম ভাঙা মাত্র লাফ দিয়ে বিছানা থেকে নামবে না। ফরহাদ সাহেব আনন্দিত গলায় বললেন, অভ্যাস করলেই হয়। 4-5 দিন চেষ্টা করলেই দেখবি ভোর 5টায় ঘুম ভাঙার অভ্যাস হয়ে যাবে। এইরকম বিশ্রী অভ্যাস করার দরকার কি? ভোরবেলায় ঘুম ভাঙা বিশ্রী অভ্যাস? অবশ্যই বিশ্রী অভ্যাস। শরীরকে আরাম দিতে হয় বাবা। শরীরকে কষ্ট দেবার মানে কি? শরীরকে কষ্ট দেবার মানে হলো শরীরের ভেতর যে আত্মা বাস করে তাকে কষ্ট দেয়া। ফরহাদ সাহেব হাসি মুখে বললেন, ভুল লজিকে তোর মাথাটা ভর্তি। তোর যেটা করা উচিত সেটা হচ্ছে একটা চিমটা দিয়ে তোর মাথা থেকে এক এক করে ভুল লজিক বের করে ফেলা। নবনী বাবার পাশে বসতে বসতে বলল, তুমি আজ অফিসে যাবে না? ফরহাদ সাহেব বললেন, না। যাবে না কেন? শরীর খারাপ? শরীর ঠিকই আছে। যে মানুষ ভোর 5টায় ঘুম থেকে উঠে তার শরীরে এত সহজে খারাপ হয় না।
তুই কি মুখ না ধুয়েই চা খাচ্ছিস? হুম, তোকে দেখেই তো মা আমার কেমন ঘেন্না ঘেন্না লাগছে। কিছু করার নেই বাবা, আমি এরকমই। ফরহাদ সাহেব আগ্রহ নিয়ে বললেন, তোর এরকম অদ্ভুত আচরণ দেখে শ্বশুরবাড়ির লোকজন কিছু বলে না? এখনো বলেনি, নতুন বউ তো চক্ষু লজ্জায় কিছু বলতে পারছে না, লজ্জাটা কেটে গেলে বলবে। এরা বোধ হয় তোর ব্যাপার স্যাপার টের পায়নি, তুই তো থাকিস এখানে, শ্বশুর শাশুড়ির সঙ্গে তোর বোধ হয় দেখাই হয় না। সপ্তাহে একদিন চাই, আজ যাবি? না। এক কাজ কর, আজ যা। আজ যেতে বলছো কেন? ওদের একটা সারপ্রাইজ দে। আমি বিরাট এক মাছ কিনে এনে দেব, মাছ নিয়ে যা, তোর শ্বশুর শাশুড়ি খুশি হয়ে যাবে। আমি নিউ মার্কেটে লোক পাঠাচ্ছি, বাজারের সবচেয়ে বড় মাছটা কিনে আনবে। বাংলাদেশে এমন কোনো মানুষ নেই যে বড় মাছ দেখে খুশি হয় না। তাদের খুশি করার আমার দরকার কি? মানুষকে খুশি করার মধ্যেই আনন্দ আছে। সেই মানুষ যদি শ্বশুর শাশুড়ি হয় তাহলে তো কথাই নেই, মাছ কিনতে পাঠাবো না। সেকেন্ড থট দিবি? শুধু সেকেন্ড না, আমি ফার্স্ট থট পর্যন্ত দিয়ে ফেলেছি। মাছ নিয়ে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, এটা ভাবতেই ঘৃণা লাগছে। চারদিকে মাছ মাছ গন্ধ পাচ্ছি। এই যে চা খাচ্ছি, চায়ের মধ্যেও মাছের আষ্টে গন্ধ। নবনের চা শেষ হয়ে গেছে, কথা বলতে বলতে চা খাওয়া হয়ে গেছে বলে চা খাওয়ার মজাটা ঠিক পাওয়া যায়নি। আরেক কাপ খেতে পারলে ভালো হতো, তার জন্য যন্ত্রণা করতে হবে। দোতলা থেকে একতলায় নামতে হবে। তাদের বাড়ির রান্নাঘর, খাবার ঘর, বসার ঘর, লাইব্রেরি সব একতলায়। দোতলাটা স্লিপিং কোয়ার্টার, দুটা প্রকাণ্ড শোবার ঘর। একটা তার বাবার। মাঝখানে ছোটখাটো খেলার মাঠের মতো ফ্যামিলি লাউঞ্জ আছে, সেখানে টিভি, মিউজিক সেন্টার। ফ্যামিলি লাউঞ্জে মোটা গদির ডিভান আছে। শুয়ে শুয়ে ছবি দেখা হলো নবনীর ছোটবেলাকার অভ্যাস। মানুষের কিছু ছোটবেলার অভ্যাস বড়বেলাতেও থেকে যায়। নবনীর এই অভ্যাসটি রয়ে গেছে। দ্বিতীয় কাপ চায়ের জন্য নবনীকে একতলায় রান্নাঘরে যেতে হবে। যতক্ষণ ফরহাদ সাহেব আছেন ততক্ষণ কাজের লোকদের কেউই দোতলায় আসবে না, তাদের সেরকম নির্দেশ দেয়া আছে। নবনীর একতলায় নামতে ইচ্ছে করছে না। ফরহাদ সাহেব বললেন, মুখ শুকনা করে বসে আছিস কেন? নবনী জবাব দিল না। ফরহাদ সাহেব পত্রিকা ভাঁজ করতে করতে বললেন, আজ ইউনিভার্সিটি নেই, 2টার সময় একটা ক্লাস আছে, যাবি না? এখনো বুঝতে পারছি না। কখন বুঝতে পারবি? ক্লাস শুরু হবার আধ ঘন্টা আগে বুঝতে পারবো। ফরহাদ সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ শব্দ করে হেসে ফেললেন। নবনী বলল, হাসছো কেন? তোর অভিনয় দেখে হাসছি। নবনী বিস্মিত হয়ে বলল, অভিনয় কি করলাম? ইনডিসিশনের একটা সুন্দর অভিনয় তুই সবসময় করিস, প্রায় দেখি তোর মধ্যে একটা দিশেহারা ভাব। কাজটা করব কি করব না আমি 100 ভাগ নিশ্চিত, ভাবটা লোক দেখানো। কেন এরকম করিস? নবনী জবাব না দিয়ে উঠে দাঁড়ালো। ফরহাদ সাহেব বললেন, কোথায় যাচ্ছিস? চা আনতে যাচ্ছি। তুমি দোতলায় আছো, এখন 1000 টাকাটা কি করেও কাউকে আনা যাবে না। বাবা, তোমাকে কি 1 কাপ চা দিতে বলবো? খাবে? না। তোর দুঃস্বপ্ন দেখা কেমন এগোচ্ছে? ভালোই এগোচ্ছে। কাল রাতেও দেখেছিস? খাতায় সব লিখছিস? লিখছি। সাইকিয়াট্রিস্টকে খাতাটা দেখতে দিয়েছিস? না। দিস তো আমাকে খাতাটা, পড়ে দেখব ঘটনা কি। আচ্ছা। ফরহাদ সাহেব হঠাৎ সামান্য গম্ভীর হয়ে গেলেন, তবে মুখের হাসি আগের মতোই রইল। চোখ গম্ভীর হয়ে গেল। তিনি ছোট একটা নিঃশ্বাস ফেলে বললেন, আরেকটা কথা জিজ্ঞেস করে সরাসরি জবাব দিবি। নকল কনফিউশন না, স্ট্রেট অ্যান্সার, ইয়েস নো টাইপ। প্রশ্নটা হলো, আনিস ছেলেটাকে কি তোর পছন্দ হয়েছে? নবনীর সঙ্গে সঙ্গে বলল, না। পছন্দ হয়নি কেন? কারণগুলো নিয়ে চিন্তা করিনি, পছন্দ হয়নি এইটুকু জানি। সে কি তোকে পছন্দ করেছে? হ্যাঁ করেছে। আমার যত সমস্যায় থাকুক, আমি পছন্দ করার মতো মেয়ে। আনিসের সঙ্গে তোর কি এখন যোগাযোগ নেই? আছে,
সে সপ্তাহে 2টা করে চিঠি পাঠায়। তুই চিঠি লিখিস না? আমিও লিখি। তুই কটা চিঠি লিখিস? আমিও সপ্তাহে 2টো। আর কিছু জিজ্ঞেস করবে? না। আমি কি এখন চায়ের সন্ধানে একতলায় যেতে পারি? ফরহাদ সাহেব জবাব দিলেন না, মেয়ের দিকে তাকিয়ে রইলেন। তাকে খুবই চিন্তিত মনে হলো। আজ তিনি অফিসে যাননি মেয়েকে এই কথাগুলো জিজ্ঞেস করার জন্যে। কথা জিজ্ঞেস করা হয়েছে, তিনি এখন যেতে পারেন। দুপুর 1টায় জাপানি ডিজাইনার মিস্টার ওসাকো সানের সঙ্গে তার লাঞ্চের ব্যবস্থা আছে। ওসাকো সান চীনামাটির বাসনকোসনের ডিজাইন দেখাবেন। এই জাপানি শিল্পী নাকি বাংলাদেশের মাটি নিয়ে কাজ করেছেন। ফরহাদ সাহেবের দুপুরের লাঞ্চে যেতে ইচ্ছে করছে না। তিনি নিজের উপর সামান্য বিরক্ত বোধ করলেন। তার মেয়ের বয়স 22। সে সিদ্ধান্তহীনতায় ভুগতে পারে। তার বয়স 57। তিনি সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন না। নবনী নিজেই চা বানালো। নিজের হাতে বানানো চা তার নিজের কখনো পছন্দ হয় না। আর চায়ের কাপে চুমুক দিয়ে মন ভালো হয়ে গেল। চমৎকার চা হয়েছে। লিকার ঘন হয়নি, আবার পাতলাও হয়নি। চিনি যতটুকু দেওয়া হয়েছে তার চেয়ে 1 দানা বেশি হলে চা মিষ্টি হয়ে যেত। 1 দানা কম হলেও মিষ্টি কম লাগতো। চা হলো এমন এক পানীয় যার সব অনুপাত নির্দিষ্ট এবং এক একজনের জন্য এক এক রকম। নবনীর মন এখন ভালো। মন ভালো থাকা অবস্থায় ছোটখাটো কিছু অপ্রিয় কাজ করে ফেলা যায়, তেমন খারাপ লাগে না। নবনী ঠিক করে ফেলল কলাবাগানে তার শ্বশুর বাড়িতে যাবে। মাছ সঙ্গে নিয়েই যাবে। দুপুরে ওই বাড়িতেই খাবে। বাবাকে বলে মাছ কিনাতে হবে। কাউকে ফার্মাসিতে পাঠিয়ে 1 পাতা প্যারাসিটামল ট্যাবলেট আনাতে হবে। শ্বশুর সাহেবের সঙ্গে কথা বলার সময় অবশ্যই তার মাথা ধরবে। হাতের কাছে মাথা ধরার ট্যাবলেট থাকা দরকার। আজ একটা ছোটখাটো এক্সপেরিমেন্টও করা যেতে পারে। মাথা ধরার ট্যাবলেট আগেভাগেই খেয়ে রাখা। মাথা ধরার সুযোগই হবে না। শরীরে আগে থেকেই ওষুধ বসে আছে। দরজা খুললেন নবনীর শ্বশুর সালেহ সাহেব। নবনীর মনে হলো তিনি খুব চিন্তিত, বিরক্ত এবং উদ্বিগ্ন। মানুষটা ছোটখাটো, দুশ্চিন্তায় এবং উদ্বেগে আরও ছোট হয়ে গেছে। এই ভদ্রলোককে নবনীর কাছে কার্টুন চ্যানেলে দেখায় এমন কোনো কার্টুন ক্যারেক্টারের মতো মনে হয়। কোন ক্যারেক্টার এটা ঠিক মনে পড়ছে না। সালেহ সাহেব নবনীকে দেখে গলা নামিয়ে বললেন, বৌমা, তুমি স্ট্রেট আমার ঘরে চলে যাও। তোমার শাশুড়ির সঙ্গে কোনো কথা বলবে না। আগে আমার কথা শুনবে, তারপর তুমি তার কথা শুনতে চাও শুনবে। তুমি এসে ভালো করেছো। আমি তোমাকে টেলিফোন করে আনবার ব্যবস্থা করছিলাম। নাম্বার ভুলে গেছি বলে টেলিফোন করতে পারছিলাম না। নাম্বার তোমার শাশুড়ির কাছে, তার কাছে তো আর নাম্বার চাইতে পারে না। নবনী চিন্তিত গলায় বলল, নাম্বার চাইতে পারেন না কেন? অবস্থা সেরকম না। আমাদের অবস্থা খুবই খারাপ। তুমি নতুন বউ, তোমার চোখে যেন কিছু না পড়ে এই জন্য ঢাকা দিয়ে রাখে। ঢাকাটা কি আর সম্ভব না। এনাফ ইজ এনাফ। নবনী বলল, আপনাদের জন্য একটা মাছ এনেছিলাম, গাড়িতে আছে। রাখো তোমার মাছ, আসো আমার ঘরে আসো। সালেহ সাহেব উত্তেজনায় কাঁপছেন। কথাও ঠিকমতো বলতে পারছেন না। শব্দ জড়িয়ে যাচ্ছে। চোখ লাল। মনে হচ্ছে গতরাতে ঘুমাননি। সালেহ সাহেব নবনীর হাত ধরে প্রায় টানতে টানতে নিজের ঘরে নিয়ে গেলেন। ছোট ঘর, লেখার টেবিল আর বুকশেলফ পড়তে ম্যাগাজিন ছাড়া আর কিছুই নেই। রিটায়ার করার পর থেকে প্রতি দুপুরে এই ঘরের মেঝেতে কেবল কম্বল বিছিয়ে তিনি ঘুমান। স্ত্রীর সঙ্গে মন কষাকষি হলে রাতেও তাকে এই ঘরে থাকতে হয়। ঘরে একটা মাত্র চেয়ার। সেই চেয়ারে নবনীকে তিনি বসালেন। হাত নাড়তে নাড়তে হরবরে করে কথা বলতে লাগলেন। মা, খুব মন দিয়ে ঘটনাটা শোনো। ঘটনার সূত্রপাত 2 দিন আগে। হঠাৎ আমি লক্ষ্য করলাম তোমার শাশুড়ি তার মুখের ওপর সবসময় একটা বই ধরে আছে। বইটার নাম হলো সাতকাহন, সমরেশ মজুমদারের লেখা। মা, তুমি বইটা পড়েছ? জি না, আমিও পড়ি নাই। তোমার শাশুড়ি যা করে তার মধ্যে বাড়াবাড়ি থাকে।
বই যে পড়ছে এর মধ্যেও বাড়াবাড়ি আছে। সব সময় মুখের সামনে বই ধরে রাখা চাই। রাতে ঘুমাতে যাচ্ছি, সে বাতি জ্বালিয়ে বই পড়ছে। বাতি জ্বালানো থাকলে আমার ঘুম হয় না। এটা নিয়ে তার মাথা ব্যথা নেই, বই নিয়ে ঢং করতে পারলেই হলো। সকালে নাস্তা খাচ্ছি, সেখানেও মুখের সামনে বই। তারপর আমি আজ নাস্তার টেবিলে খুব ভদ্র ভাষায় বললাম, বই যে পড়ছো, কাহন শব্দের অর্থ জানো? সে বই থেকে চোখ না তুলে বলল, না। আমি সামান্য রাগ করে বললাম, একটা বই পড়ছো, তার নামের অর্থ জানার ইচ্ছে হলো না? সে বই থেকে চোখ না তুলে বলল, পড়ার সময় বিরক্ত করবে না। আমি বললাম, ঘরে 4টা ডিকশনারি, একটা ডিকশনারি দেখলেও তো অর্থটা জানতে পারতে। সে বই নিয়ে গটগট করে শোবার ঘরে চলে গেল। নবনী বলল, আপনিও ওনার পেছনে পেছনে শোবার ঘরে গেলেন? অবশ্যই। তাকে গিয়ে খুব ভদ্রভাবেই বললাম, নামের অর্থ জানলে বইটা পড়ে আরাম পাবে। তুমি একটা ছেলের কাছে মেয়ে বিয়ে দিচ্ছ, সেই ছেলের নাম জানবে না, এটা কেমন কথা? তোমার শাশুড়ি থমথমে গলায় বলল, বই পড়া আর মেয়ে বিয়ে দেওয়া এক হলো? আমি বললাম, অবশ্যই এক। তখন যে খটাস করে বই বন্ধ করে রাগে ফুসফুস করতে করতে বলল, বলো, কাহনের অর্থ কি আমাকে বলো, অর্থ জেনে তারপর পড়ব। আমি তোমার শাশুড়ির ভাবভঙ্গি দেখে একটু টেনশনে পড়ে গেলাম। তার নেচার তো জানি, লোকজন তিলকে তাল করে, তোমার শাশুড়ি তিলকে বড় সাইজের কাঁঠাল করে। ভালো কথা মা, তুমি কি কাহন শব্দের অর্থটা জানো? জি না। কাহনের অর্থ কি কাহিনী? 7 কাহন হলো 7 কাহিনী? না, কাহন হলো সংখ্যাবাচক। ওই যে 4 কড়ায় 1 গন্ডা, 2 গন্ডায় 1 পণ, 16 পণে 1 কাহন। কাজেই 1 কাহন হলো 132। 1 কাহন আম মানে 132টা আম। 7 কাহন মানে হলো 924। নবনী হাসি মুখে বলল, বইয়ের নাম 924? হ্যাঁ, তাই। এটা তোমার শাশুড়িকে বললাম। বলার পর সে যে কি করলো তুমি বিশ্বাস করতে পারবে না। কোনো সুস্থ মস্তিষ্কের মহিলা এই কাজটা করতে পারে না। সে বলল, কাহন নামের অর্থ জানার পর বইটা পড়তে ভালো লাগছে না। এই বলে জানালা দিয়ে বইটা ফেলে দিল। বই পড়ল নর্দমায়। ঘটনার এই হলো সারমর্ম। মা, আমি ঠিক করেছি, আমি তোমার শাশুড়ির সঙ্গে এক ছাদের নিচে বাস করব না। স্বামী স্ত্রীর একজন যদি উত্তর মেরু হয় এবং আরেকজন যদি দক্ষিণ মেরু, তাহলেও এক ছাদের নিচে থাকা যায়। কিন্তু আমাদের অবস্থাটা দেখো, আমি হলাম দক্ষিণ মেরু, তোমার শাশুড়ি উত্তর মেরুও না, একেবারে মঙ্গল গ্রহ। আমাদের এক ঘরে থাকা সম্ভবই না। আপনি যাবেন কোথায়? তোমার কি ধারণা আমার থাকার জায়গার অভাব? থাকার জায়গার আমার অভাব নাই। সুটকেস বিছানা গুছিয়ে রেখেছি। তোমার সঙ্গে দেখা হয়েছে, ভালোই হয়েছে। তুমি আনিসকে চিঠি দিয়ে জানিয়ে দিও। প্রয়োজন বোধে টেলিগ্রামও করতে পারো। নবনী আতঙ্কিত গলায় বলল, আপনি সত্যি সত্যি চলে যাবেন নাকি? সালেহ সাহেব থমথমে গলায় বললেন, অবশ্যই চলে যাব। তুমি মা আমাকে চিনো নাই। আমি 2 কথার মানুষও না, 3 কথার মানুষও না, আমি 1 কথার মানুষ। আমি ওল্ড ভিক্সেনের সঙ্গে বাস করব না। ভিক্সেন মানে জানো মা? ভিক্সেন মানে হলো মহিলা শিয়াল। আমি যখন সিদ্ধান্ত নিয়েছি চলে যাব, তখন অবশ্যই চলে যাব। কখন যাবেন? এখনই যাব। আবার কখন? পঞ্জিকা দেখে ঘর থেকে বের হবার দরকার নেই। সুতা কেটে গেলে ঘর থেকে বের হতে হয়। সুতা তো কাটা হয়ে গেছে। বাবা, এক কাজ করলে কেমন হয়? দুপুরে খাওয়া দাওয়া করে যান। আমি আপনাদের জন্য বিরাট একটা রুই মাছ এনেছি। সালেহ সাহেব পুত্রবধূর থেকে তাকিয়ে ছোট একটা ধমক দিলেন। তারপর নিজের মনে বিড়বিড় করে বললেন, বাংলায় একটা প্রচলন আছে, মরিচ জব্দ শিলে, বউ জব্দ কিলে। বলেই ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, বিরাট ভুল হয়ে গেছে। বিয়ের পর যদি এই প্রবচন অনুযায়ী কাজ করতাম, তোমার শাশুড়ি জব্দ থাকতো। নবনী হেসে ফেলল। সালেহ সাহেব অগ্নিদৃষ্টিতে পুত্রবধূর দিকে তাকালেন এবং হন্তদন্ত ভঙ্গিতে বের হয়ে গেলেন। তিনি সিঁড়ি ভেঙে নামছেন।
তার ধূপধাপ শব্দ পাওয়া যাচ্ছে। নবনী তার শাশুড়ির কাছে ছুটে গেল। নবনীর শাশুড়ি ফরিদা বেগম নিরুদ্বিগ্ন গলায় বললেন, মা তুমি দুশ্চিন্তা করো না তো। তোমার শ্বশুর এর আগেও খুব কম করে হলেও 300 বার ঘর থেকে বের হয়েছে। এটা নতুন কিছু না। সন্ধ্যার মধ্যে ফিরে আসবে। তোমার শ্বশুরের দৌড় হচ্ছে রেল স্টেশন পর্যন্ত। রাগারাগি করে রেল স্টেশন পর্যন্ত যাবে, তারপর মুখ শুকনা করে ফিরে আসবে। রাগ করে অন্তত একবার সপ্তাহখানেক বাইরে থেকে এলেও বুঝতাম পুরুষ মানুষের কিছু তার মধ্যে আছে। কিছুই নাই। নবনী হাসল। শাশুড়িকে তার বেশ পছন্দ। এ বাড়িতে এলেই সে তার শাশুড়ির সঙ্গে গুটুর গুটুর করে গল্প করে। ফরিদা বললেন, মা তুমি কি আজ দুপুরে আমার সঙ্গে খাবে? নবনী হাসুচক মাথা নাড়ল। ফরিদা বললেন, তাহলে এক কাজ করো, তুমিই মাছটা রান্না করো, বৌমার হাতের রান্না খাই। নবনী বলল, মা আমি রাঁধতে পারি না, শুধু চা বানাতে পারি। ফরিদা বললেন, রান্না কোনো ব্যাপারই না, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। নবনী রান্না চড়িয়েছে, জীবনের প্রথম রান্না। সে ভেতরে ভেতরে এক ধরনের উত্তেজনা বোধ করছে। মনে মনে ঠিক করে ফেলেছে, রান্নাটা যদি সত্যি সত্যি ভালো হয় তাহলে এক বাটিতে করে এক বাটি মাছ সে তার বাবার জন্য নিয়ে যাবে। ফরিদার রান্নাঘরে বসে জাতি দিয়ে সুপরে কাটছেন। চিকন করে সুপরে কাটার অস্বাভাবিক দক্ষতা তার আছে। এই বিদ্যাটিও তিনি তার পুত্রবধূকে শেখাতে চান। আজ না, অন্য কোনো দিন। একদিনে অনেক কিছু শেখাতে নেই। ফরিদা সুপুরি কাটা বন্ধ করে হঠাৎ প্রশ্ন করলেন, আনিসকে তোমার কেমন লাগে মা? নবনী কিছু বলল না। ফরিদা হালকা গলায় বললেন, পৃথিবী উত্তর দক্ষিণে চাপা, আর আমার ছেলেটা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকেই চাপা। কিন্তু মা ছেলেটা ভালো, খুবই ভালো। কিছুদিন ধৈর্য ধরে যদি তার সঙ্গে থাকো তাহলে দেখবে তাকে ভালো লাগতে শুরু করেছে। নবনী তার শাশুড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ফরিদা তার পুত্রবধূর দৃষ্টি সম্পূর্ণ উপেক্ষা করে সুপারি কাটতে কাটতে বললেন, চট করে কোনো সিদ্ধান্ত নিও না মা। নবনী বলল, আমি কোনো সিদ্ধান্ত নেইনি। বলেই তার মনে হলো সে ভুল কথা বলেছে। সিদ্ধান্ত সে নিয়েছে, কঠিন সিদ্ধান্ত। সিদ্ধান্তের কথা কাউকে জানাতে ইচ্ছে করছে না। ফরিদা শান্ত গলায় বললেন, মা গো, আমি তোমার শ্বশুরের মতো বোকা মানুষ না, আমার অনেক বুদ্ধি। তুমি যে একটা কিছু ঠিক করেছ তা আমি জানি। তোমার মাছ হয়ে গেছে, মাছের ডেকচিটা নামাও। নবনী চুলা থেকে হাঁড়ি নামালো। ফরিদা বললেন, তরকারির রং ভালো হয়েছে। এখানে যে সব হলুদ পাওয়া যায় তাতে তরকারিতে রং হয় না। পাটনাইয়া হলুদে ভালো রং হয়। লবণ মনে হয় সামান্য বেশি হয়েছে। শুরুয়া কেমন ছাড়া ছাড়া লাগছে, একটু লবণ চেখে দেখো তো। নবনী লবণ চেখে দেখে বিস্মিত গলায় বলল, আপনি এত কিছু শিখেছেন কোথায়? আমার মার কাছে শিখেছি। তোমার মা বেঁচে থাকলে তিনি তোমাকে শেখাতেন, এখন আমি শেখাবো। নবনী কিছু একটা বলতে গিয়েও বলল না। ফরিদা বললেন, মা তুমি কি কিছু বলতে চাও? বলে ফেলো। কিছু বলতে চাচ্ছি না। কিছু অবশ্যই বলতে চাচ্ছিলে, শেষ মুহূর্তে তোমার কাছে মনে হয়েছে বলা ঠিক হবে না। তুমি বলতে পারো, আমি যে কোনো কিছুই সহজভাবে নিতে পারি। নবনী বলল, ধরুন কোনো কারণে যদি আপনার ছেলের সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে যায়, তারপরেও কি শেখাবেন? ফরিদা ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, তারপরেও যদি তোমার আমার এখানে আসার মতো সাহস থাকে তাহলে অবশ্যই শেখাবো। দরজায় কেউ কড়া নাড়ছে। ফরিদা বেগমের ঠোঁটে অস্পষ্ট হাসির রেখা। তিনি নবনীর দিকে তাকিয়ে আনন্দিত গলায় বললেন, তোমার শ্বশুর চলে এসেছেন। আজ মনে হয় স্টেশন পর্যন্ত যেতে পারেনি, তার আগেই ফিরে এসেছে। নবনী বলল, মা আপনি খুবই ভাগ্যবতী একজন মহিলা। ফরিদা বললেন, অবশ্যই আমি ভাগ্যবতী। বাংলাদেশে প্রথম 5 জন ভাগ্যবতী স্ত্রী তালিকা তৈরি হলে সেখানে আমার নাম থাকবে। দরজার কড়া অতি দ্রুত নড়ছে। সালেহ সাহেবের গলার স্বরও পাওয়া যাচ্ছে।
ফরিদা, ফরিদা। নবনী দরজা খোলার জন্যে উঠতে যাচ্ছে। ফরিদা বললেন, তুমি বসো মা, দরজা খোলার দরকার নাই, কিছুক্ষণ ধাক্কাধাক্কি করুক, শাস্তি হোক।